আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মঞ্জু স্টুডিও শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে গল্পটি আপনারা শুনতে যাচ্ছেন, গল্পটির নাম হচ্ছে বউয়ের অবহেলা, আর আমি আছি আপনাদের সঙ্গে MH লুসান। এডিট পরিচালনায় রয়েছেন মঞ্জুর আলম, আর গল্পটি লিখেছেন নীলকাব্য। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক। আজ এত দেরি হলো কেন বউ? শোনা, আর বলো না। অফিসে সার আজকে অনেক কাজ দিছিল, তাই দেরি হয়ে গেল। তাই গো। তাহলে মোড়ের চায়ের দোকানে বসে কে আড্ডা দিচ্ছিল? কই, কখন? এই রে, ধরা খেয়ে গেছি। এই দেখো, একদম মিথ্যে বলবে না, সত্যি বলছি। চা খাইছে, শুধু আড্ডা দিইনি। তোমাকে আমি বারণ করার পরও তুমি বাইরের চা খাইছো? সরি সোনা, ভুল হয়ে গেছে। খাবেই তো। এখন তো আমার হাতের চা ভালো লাগে না, পুরানো হয়ে গেছি তো। এভাবে বলো কেন? তুমি বাইরের খাবার খাইছো না? তোমার আজ থেকে ঘরের খাবার বন্ধ। না লক্ষ্মীটি, এমন করো না, খুব খিদে লাগছে। লাগুক, আজ খাবার বন্ধ। এই বলে রুমে চলে গেল। উপরের পাগলিটা হলো আমার বউ মায়াবী। বউ আমার খুব অভিমানী। আজ একটু অফিস থেকে ফেরার পথে চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, আর মহারানী খবর পেয়ে রাগ করে বসেছিল। কিন্তু আমি বুঝি না, পাগলিটা খবর পায় কিভাবে? কি জানি, বুঝি না বাবা, খবর পায় কিভাবে। চলুন গল্পে ফিরি। মহারানী রাগ করে রুমে গিয়ে শুয়ে পড়েছে। আমি ফ্রেশ হয়ে ওর কাছে গেলাম। এই সোনা, ওঠো, খাবার খাবে না? আমি চুপ করে আছে। কি হয়েছে, চলো না, খুব খিদে লাগছে। কি হয়েছে, ডাকছো কেন? রাগী গলায়। খাবার দেবে না? খুব খিদা লাগছে সোনা। খাবার নেই, যাও এখান থেকে। এভাবে বলতে পারলে? পারলাম। যাও তুমি। আচ্ছা যাচ্ছি, চলে। আর থাকবো না এই বাড়িতে। কিছু বলল না। আমিও চলে যাওয়ার ভান করলাম। চলে গেলাম কিন্তু। আরে যাও তো তুমি। দেখছো কিভাবে বলে, একটুও দয়া মায়া নেই। বাসা থেকে বের হয়ে আসলাম, রাত বাজে 10টা। ভাব নিয়ে তো চলে আসলাম, এখন যাব কোথায়? তারপর আবার খিদা লাগছে। পার্কে গিয়ে বসে বসে মশার কামড় খাচ্ছি। একটি কয়েল কিনে যে ধরাবো, কিন্তু দোকান সব বন্ধ। কি আর করব, বসে বসে মশা তাড়াচ্ছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। কি আর ফোন দিবে? আমার সোনা বউ মায়াবী ছাড়া। কিন্তু না, ফোনটা পকেট থেকে বের করে দেখি গ্রামীণ অফিস থেকে ফোন দিছে। যেই আবার মনের দুঃখে ফোনটা পকেটে রাখতে যাব, ঠিক তখনই একটি এসমোস আসলো। এসমোসটি ওপেন করে দেখি আমার সোনা ময়না টিয়া পাখি এসমোস দিয়েছে। আরে ভাই, আমার মায়াবী বউ দিয়েছে। লেখা ছিল 10 মিনিট, শুধু এটুকু লেখা ছিল। এর মানে হলো আমি যেখানেই থাকি 10 মিনিটের মধ্যে বাসায় যেতে হবে। তাই আর দেরি না করে দৌড় লাগালাম। বাসায় গিয়ে দেখি বউ আমার রুমে নেই। রান্নাঘরে দেখি খাবার গরম করতেছে। বউকে দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। গরমে বউ আমার সামান্য ঘেমে গেছে বলে হেব্বি লাগতেছে। তাই পিছন থেকে বউকে জড়িয়ে ধরলাম। কি হলো বউ? কি হবে? কিছু না। তাই এভাবে ধরে রাখলে কাজ করব কিভাবে? করতে হবে না। কাজ না করলে খাবে কি? তোমাকে ওই একটু আগে না খাবার খেলে? আরে সোনা, এটি এক অন্য খাবার, যেটি না খেলে রাত্রের খাবার অতিপ্ত থেকে যাবে। ওই দেখো, দুষ্টুমি করবে না। আমি এখন ঘুমাবো। তাই হয় নাকি সোনা? তুমি ঘুমালে খাবো কাকে? ইস, কি করছো? ছাড়ো বলছি। এত সহজে ছাড়ছি না। নীলল্লল ভাই, আর কি দেখতে চান? বাকিটুকু ইতিহাস। বিয়ে করেন, বুঝতে পারবেন। আমি আমার বউকে একটু আদরই করি। কে বলো মায়াবী? ইস, তোমার কি লজ্জা শরম নাই নাকি? পাঠকদের সামনে কি বলতেছে এসব? আরে পাঠক ভাইদের একটু হাসিয়ে নিচ্ছি, পরে তো আবার এই গল্প পড়ে কষ্ট পেতে হবে। চলো আমরা কাজ শুরু করি। সকালে ঘুম থেকে উঠে দেখি বউ আমার গোসল করে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। বউ দেখি আমাকে ডাকার জন্য আসতেছে। এই শুনছো বউ? ঘুমের ভান করে। উঠবে না? অনেক বেলা হয়ে গেছে। কি হুম হুম করছো? ওঠো বলছি। কেবল কয়টা বাজে? তুমিও আসো, ঘুমাও। এই বলে মায়াবীকে এক টান দিয়ে আমার বুকে নিয়ে এসলাম। প্লিজ সোনা, এখন আর দুষ্টুমি করো না। সারা রাত অনেক দুষ্টুমি করছো। কি করব বলো? তোমার এই চুলে ঘ্রাণে পাগল হয়ে যাই। আর বউয়ের সাথে মজা করব না তো কার সাথে করব? অন্য মেয়ের সাথে? এ দেখো, অন্য মেয়ের কথা মুখে আনলে একদম খুন করে ফেলবো। তুমি শুধু এক করে দিছি। এভাবেই চলছিল আমাদের ভালোবাসার সংসার। ভালোবাসা, হাসি খুশি, কোনো কিছুরই অভাব ছিল না আমাদের সংসারে। কিন্তু তারপরও যে মায়াবী আমার ভালোবাসাকে ভুলে যাবে, আমি ভাবতে পারিনি। মায়াবী বদলে যায়, আমাকে ভুলে যায়। ও এক নতুন জগতে পা রাখে,
যে জগতে আমার কোনো অস্তিত্ব নেই, যে জগতে গিয়ে মায়াবী ভুলে যায় ও ঘরের বউ, ওর একটি সংসার আছে। আমাদের বিবাহের 2 বছর পর আমি বুঝতে পারি মায়াবী পরিবর্তন হয়ে গেছে। ওকে ফোন দিলে ওর ফোন ব্যস্ত পাই, আগের মতো আমার খবর নেই না, খাবারের কথা বলে না, সোজা কথা আমার কথা ওর মনে পড়ে না। একই ছাদের নিচে থাকলেও আমার সাথে ও প্রয়োজন ছাড়া কথা বলে না। ওকে দেখি সবসময় নেটে থাকে, ইমোতে ফোন দিলে ব্যস্ত পাই, আমাকে ফোনও দেয় না। তাহলে কি মায়াবী আর আমার নেই? ওর জগতে কি এখন অন্য কারো বসবাস? জানি না কেন এমন করছে ও। সবসময় ফোনে কি যেন করে, জানি না কি করে, জানারও চেষ্টা করি না, কারণ ওকে আমি খুব বিশ্বাস করি। এটি মায়াবী খুব ভালো করেই জানে। তাহলে কি মায়াবী আমার বিশ্বাস নিয়ে খেলা করছে? না, মায়াবী এমনটা কখনো আমার সাথে করতে পারে না। ওকে আমি খুব ভালোবাসি। এরকমই চলছিল আমাদের সংসার। মায়াবীর ফোনে কথা বলা, ফোন নিয়ে থাকার পরিমাণ দিন বাড়তে থাকে। এর মাঝে একদিন অফিস থেকে ফিরতে দেরি হলো। বাসায় এসে অনেকক্ষণ কলিং বেল দিচ্ছি, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। মায়াবীকে ফোন দিলাম, কিন্তু সবসময়ের মতো ওর ফোন বিজি পেলাম। শেষে বাধ্য হয়ে পেছনের দরজার তালার চাবি আমার কাছে ছিল বলে পেছনের দরজা দিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি মায়াবী বিছানায় শুয়ে কার সাথে যেন ফোনে কথা বলতেছে। আমাকে ও দেখা মাত্রই ফোনটা রেখে দিল। তুমি কখন আসলে মায়াবী? এই তো আসলাম। তুমি কার সাথে কথা বলতেছিলে? আমি আমার বান্ধবীর সাথে কথা বলতেছিলাম। মিথ্যা বলতেছে। আমি ওর চোখ দেখে বুঝে ফেলছি। ওহো, খেতে দাও আমাকে প্লিজ, তুমি আজ নিজেই খেয়ে নাও, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, তুমি খাইছো? হ্যাঁ, আমি খাইছি। মায়াবী আমাকে রেখেই প্রথম খাবার খেলো। আমার আর বুঝতে অসুবিধা হচ্ছে না মায়াবী খারাপ পথে চলে যাচ্ছে। যে মেয়ে আমাকে ছাড়া কিছু বুঝতো না, আর সে এখন এতটা পরিবর্তন। আমি দেরি করে বাসায় ফিরলে ও খুব বকা দিত, খাবার জন্য জোর করত, আমাকে রেখে কখনো খাবার খেত না। আর সে আজ না, ওকে ফেরাতে হবে, ওকে বুঝাতে হবে। ও ভুল পথে চলে যাচ্ছে। খাবার খেয়ে রুমে এসে দেখি মায়াবী রুমে নেই। ও না বলল ওর ঘুম আসছে। তাহলে ঘুমানো বাদে কোথায় গেলে? আমি ছাদে গিয়ে দেখি কার সাথে যেন কথা বলতেছে। খুব রাগ হচ্ছে ওর উপর। কার সাথে ও এত কথা বলে জানতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু আমি যদি ওকে জোর করি তাহলে ঠিক হবে না। সবকিছু জোর করে হয় না। জোর করলে হয়তো ওকে ফেরানো যাবে, কিন্তু ওকে ওর ভুল বোঝাতে পারবো না। তাই ওকে কিছু না বলে রুমে এসে ওকে ডাকলাম। কিছুক্ষণ পর ও আসলো। কি ব্যাপার, তুমি কোথায় গেছিলে? এই একটু ছাদে গেছিলাম। তোমার মনে ঘুম আসছে, তাহলে এত রাত্রে ছাদে কেন? এমনি গিয়েছিলাম একটু। ও হে, চলো ঘুমাও। এই কি করছো তুমি? কেন? রাত্রে স্বামী স্ত্রী যা করে। দেখো, এখন আমার এগুলো একটু ভালো লাগছে না। ওকে জানতাম এইটাই বলবে। ও গেল 1 মাস ও সাথে আমার কোনো কিছু হয়নি, শুধু এড়িয়ে চলে আমাকে। আমি মনে হয় ওকে বেশি বিশ্বাস করে ফেলছি। আমি কি একবার দেখব ও কি করে, কার সাথে এত কথা বলে? ওর অনুমতি ছাড়া দেখা কি ঠিক হবে? আরে এখানে অনুমতির কি আছে? বউ হয় ও আমার, ওকে ভুল কার থেকে বিরত রাখা আমারই কর্তব্য। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। মাঝরাত্রে মানে রাত 3টার সময় কোনো কারণে আমার ঘুম ভেঙে যায়। পাশে হাত দিয়ে দেখি মায়াবী বিছানায় নেই। কি ব্যাপার, এত রাত্রে ঘুমানো বাদে মায়াবী কোথায় গেল? টয়লেটে যেতে পারে বলে টয়লেটে গিয়ে দেখি ও নেই। খুব চিন্তায় পড়ে গেলাম, কিন্তু আমি ফিসফিস শব্দ পেলাম বারান্দা থেকে আসতেছে। বারান্দায় গিয়ে দেখি মায়াবী কারোর সাথে ফোনে কথা বলতেছে। খুব রাগ হচ্ছে ওর উপর। কার সাথে ও এত কথা বলে জানতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু আমি যদি ওকে জোর করি তাহলে ঠিক হবে না। সবকিছু জোর করে হয় না। জোর করলে হয়তো ওকে ফেরানো যাবে, কিন্তু ওকে ওর ভুল বোঝাতে পারবো না। তাই ওকে কিছু না বলে রুমে এসে ওকে ডাকলাম। কিছুক্ষণ পর ও আসলো। কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? এই একটু ছাদে গিয়েছিলাম। তোমার মনে ঘুম আসছে, তাহলে এত রাত্রে ছাদে কেন? এমনি গিয়েছিলাম একটু। ওহে, চলো ঘুমাও। এই কি করছো তুমি? কেন? রাত্রে স্বামী স্ত্রী যা করে। দেখো, এখন আমার এগুলো একটু ভালো লাগছে না।
ওকে জানতাম এটাই বলবে ও। গেল 1 মাস ও সাথে আমার কোনো কিছু হয়নি, শুধু এড়িয়ে চলে আমাকে। আমি মনে হয় ওকে বেশি বিশ্বাস করে ফেলছি। আমি কি একবার দেখব ও কি করে, কার সাথে এত কথা বলে? ওর অনুমতি ছাড়া দেখা কি ঠিক হবে? আরে এখানে অনুমতির কি আছে? বউ হয় ও আমার, ওকে ভুল কার থেকে বিরত রাখা আমারই কর্তব্য। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। মাঝরাত্রে মানে রাত 3টার সময় কোনো কারণে আমার ঘুম ভেঙে যায়। পাশে হাত দিয়ে দেখি মায়াবী বিছানায় নেই। কি ব্যাপার, এত রাত্রে ঘুমানো বাদে মায়াবী কোথায় গেল? টয়লেটে যেতে পারে বলে টয়লেটে গিয়ে দেখি ও নেই। খুব চিন্তায় পড়ে গেলাম, কিন্তু আমি ফিসফিস শব্দ পেলাম বারান্দা থেকে আসতেছে। বারান্দায় গিয়ে দেখি মায়াবী কারো সাথে ফোনে কথা বলতেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার তখন খুব কষ্ট হচ্ছিল। নিজের বউ যদি পরপুরুষের সাথে রাত ভরে কথা বলে তাহলে কেমন লাগে আপনারা বুঝতে পেরেছেন আশা করি। মায়াবীকে কিছু না বলে চলে আসলাম। ওকে কিছু বললাম না, কারণ ওকে কিছু বলবো না। ওকে আমি বুঝাবো ওকে কি করছে এগুলো। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। ওকে তো আমি কোনো কিছুর অভাব দিইনি, তাহলে ও এমন করলো কেন? কিসের অভাব রাখছিলাম আমি? হ্যাঁ, আমি দুটি ভুল করছি যার জন্য আমার বউ আজকে পরপুরুষের সাথে কথা বলে। আমি সর্বপ্রথম ভুল করেছি ওকে জীবনের থেকে বেশি বিশ্বাস করে। দ্বিতীয় ভুল আমার ওকে স্বাধীনতা দিয়ে, যার জন্য ও আজ পরপুরুষের সাথে কথা বলার সুযোগ পেয়েছে। ঘরের বউ হয়ে পরপুরুষের সাথে কথা বলা। গভীর রাত্রে কেউ ভালো কথা বলে না, যত নষ্ট কথা হয় ওদের মাঝে। ছি ছি ছি, এতটা খারাপ ও হলো কিভাবে? রাত 4টার সময় মায়াবী চুপি চুপি আমার পাশে এসে ঘুমিয়ে পড়ল। ওর পাশে ঘুমাতেও আমার ঘৃণা হচ্ছে। আমার আর ঘুম হলো না। ভোরে মায়াবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমি মায়াবীর ফোন নিলাম দেখার জন্য ও কার সাথে কথা বলে। ওর মেসেঞ্জারে দেখি ও নাহিদ নামে একটি ছেলের সাথে সবথেকে বেশি কথা বলছে, মানে সর্বক্ষণ নাহিদের সাথে কথা বলছে। ইমোতেও দেখি ওই নাহিদ ছেলেটির সাথে কথা বলে। দেখলাম নাহিদকে মায়াবী ছবিও দিয়েছে। ছবিটি খুব খারাপ ছিল, মুখের ছবি দেয়নি, আঁচল ছাড়া শুধু বুকের ছবি তুলে দিছে। ছি ছি ছি, মায়াবী তুমি এত নিচু মনের। বন্ধুরা, গল্পটিতে কিছু খারাপ ভাষায় লেখা হবে, সকলে ক্ষমার চোখে দেখবেন। আর গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বুকের ছবিটি দেখার পর নাহিদ আর মায়াবীর মাঝে কথা ছিল এইরকম, ওয়াও নাহিদ, কি ওয়াও মায়াবী, তোমার ওই দুটো কত বড়। যাহ, দুষ্টুমুখী কিছু আটকায় না, খুব খেতে ইচ্ছা করতেছে। সামনে যেদিন যাব সেদিন মন ভরে খেও। তা তো অবশ্যই হবে, তোমাকে তো এখনো দেখলাম না। সামনে যেদিন যাব সেদিন সবকিছু ভালো মতো দেখো শোনা। ছিছি, আমি কার সাথে সংসার করি? এতটা খারাপ তুমি? চলো তাহলে দেখা করি। কথায় আর কখন? আগামী বৃহস্পতিবার নদীর তীরের হোটেলে। আচ্ছা, এখন রাখি। এই হলো আমার বউ, যাকে আমি অন্ধের মতো এতদিন ভালোবেসে এসেছি। মায়াবীকে নষ্ট হওয়ার হাত থেকে আমাকে কিছু করতে হবে। ওকে উচিত শিক্ষা দিতে হবে। ওকে আমি মারব না, আর কিছু বলবও না। ওকে আমি মানসিক শিক্ষা দেব। আজ রবিবার, আর 4 দিন পর ওরা দেখা করবে। এই 4 দিনে আমাকে কিছু করতে হবে, কারণ ওরা একবার দেখা করলে মায়াবী নষ্ট হয়ে যাবে। ও আর আমার থাকবে না, ওকে ছেড়ে খাবে। আর এত নিচু মনের মানুষ মায়াবী হতে পারলো। ওকে শিক্ষা দেওয়ার জন্য অফিস থেকে 4 দিনের ছুটি নিলাম, আর আমার মতো সব ব্যবস্থা করলাম মায়াবীর নষ্টামি বন্ধ করার জন্য, ওকে উচিত শিক্ষা দিতে। বাসার দিকে যেতে লাগলাম। আমার বউ মায়াবীর নষ্টামি বন্ধ করার জন্য বাসার দিকে যেতে লাগলাম। বাসায় গিয়ে কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর মায়াবী এসে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে মায়াবী দিকে আর বিলাসীর দিকে এক নজরে তাকিয়ে আছে। বিলাসী হলো আমার অফিসের কলিগ, আর বিলাসীকে দিয়েই মায়াবীকে উচিত শিক্ষা দেব। কারণ এর আগে বিলাসীর সাথে কথা বলি দেখে মায়াবীর সাথে অনেক ঝগড়া হয়েছে, আর বিলাসীকে আমি সব কিছু খুলে বলেছি। আমার আর বিলাসীকে একসাথে দেখার পর মায়াবী অনেক চমকে গেছে, সাথে আবার অনেক রাগী চেহারাও ধারণ করেছে, কিন্তু কিছু বলছে না।
কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? সরো, ভিতরে যাব। মায়াবীর উপর বিরক্ত নিয়ে কথাটি ওকে বললাম। ও এখানে কেন? মায়াবী, সেটি তোমাকে বলার প্রয়োজন মনে করছি না, সরো এখান থেকে। এই বলে আমি আর বিলাসী ছোপা এসে বসলাম। এই, তুমি কি খাবে বলো তো? কিছু খাবো না সোনা। মায়াবী, কিন্তু আমি তো তোমার হাতের চা খাবো। আচ্ছা তুমি বলো তো, আমার হাতের চা কি খুব ভালো হয়? তোমার হাতের চা পৃথিবীর শ্রেষ্ঠ চা। তাই নাকি? মায়াবী দেখি আমাদের কথা পাশে দাঁড়িয়ে শুনছে। ওর চোখের তীরে পানি এসে ভরপর যখন তখন সুইট গেট সেরে দিবে। এখন যাও তো, ওই দিকে রান্নাঘর। আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করো। এই বলে বিলাসী চা বানাতে চলে গেলে আর এদিকে মায়াবী কাদা শুরু করে দিছে। তাই ওর উপর বিরক্তভাবে রাগী গলায় বললাম, ওই তুই এখানে দাঁড়িয়ে কাঁদিস কেন? তুমি ওর সাথে কথা বলতেছো কেন? ও এখানে কেন আর তোমাকে সোনা বলে ডাকতেছে কেন? মায়াবী, তা তোমাকে জানতে হবে না, যাও এখান থেকে যত সব। ওই, তোর কেউ সোনা বলতে পারবে না, তুই শুধু আমার। দৌড়ে এসে মায়াবী আমার কলার ধরে বলল, ঠাস, তোর সাহস হলো কি করে আমার কলার ধরার? নষ্টা মেয়ে, তুমি আমাকে মারলে গালে হাত দিয়ে। বিলাসী দেখি চা নিয়ে এসেছে। কি হয়েছে সোনা? বিলাসী আমাকে বলল। আর বলো না গো, এই নষ্টামে আমার কলার ধরে। কি বললে? আমি নষ্টা? অঝরে কান্না করতেছে। তুই তো নষ্টাই, স্বামী থাকতে পরপুরুষের সাথে বাজে বাজে কথা বলিস, বাজে ছবি দিস, তোকে আমি এখন ঘৃণা করি। মনে মনে বললাম, এই চলো তো আমরা রুমে যাই, এখানে নোংরা মানুষের সাথে থাকা যাবে না। বিলাসী মায়াবীকে উদ্দেশ্য করে বলল, ঠিকই বলেছ, চলো। এই বলে আমি আর বিলাসী আমার রুমে এসে ভিতর থেকে দরজা আটকিয়ে দিলাম। মায়াবী শুধু কান্না করে যাচ্ছে আর আমার রুমের দিকে তাকিয়ে আছে। এখন বোঝো কষ্ট কি জিনিস, যা আমি এই 1 মাস খুব ভালো করে বুঝেছি। প্রিয় মানুষ যদি নিজের চোখের সামনে অন্যের সাথে নষ্টামি করে তাহলে কেমন লাগে সেটা তুমি আমাকে বুঝিয়েছ। এখন তুমি বোঝো ব্যথাটা কত তীব্র। মায়াবী ছোপায় বসে কান্না করতেছে আর এক নজরে আমার রুমের দিকে তাকিয়ে আছে। 1 ঘন্টা পর আমরা রুম থেকে বের হলাম। আশা করি মায়াবীকে যা বোঝাতে চেয়েছি ও বুঝতে পেরেছে। আর তাছাড়া বিলাসী তার লিপস্টিক অ্যাব্রো খ্যাব্রো করেছে, ওর চুল এলোমেলো করেছে, যাতে মায়াবী ভালো মতো বুঝতে পারে। আমি আর বিলাসী মায়াবীর সামনে গিয়ে দাঁড়ালাম। মায়াবী শুধু বিলাসীর অবস্থার দিকে তাকিয়ে আছে। সোনা, আমি তো একা যেতে পারবো না। বিলাসী, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি, কিন্তু গাড়ির মধ্যে কোনো দুষ্টুমি করবে না। তাই, চলো তো আগে। মায়াবী মাথা নিচু করে কান্না করতেছে আর আমাদের কথা শুনতেছে। চলো। এই বলে আমি আর বিলাসী রুম থেকে বের হয়ে আসলাম। ওষুধে কাজ করেছে। মায়াবী যদি এখন ভালো হয়, যথেষ্ট পরিমাণ কাজ হয়ে গেছে, এতেই ও ঠিক হয়ে যাবে। খুব ভালোবেসেছি বলে তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছ, অনেক কষ্ট দিয়েছ। মায়াবীকে বুঝিয়েছি যা তুমি করেছ তা ভুল। দিয়েছো, আমাকে ভুলে গিয়ে পরপুরুষের সাথে কথা বলছো, তাদের জন্য তুমি আমার কথা ভুলে গিয়েছিলে। এখন তোমাকে বোঝাবো ভালোবাসার মানুষের দিয়া কষ্ট কত তীব্র আর যন্ত্রণাদায়ক হয়। আর হ্যাঁ, একটি কথা, আমার আর বিলাসীর মাঝে কিছুই হয়নি। আমরা রুমে বসে মায়াবীকে দেখছিলাম যে ও কি করে। আমাদের বসার রুমে সিসি ক্যামেরা আছে, ঘরে বসে বসে তাই দেখছিলাম। বাইরে থেকে সামান্য খাবার খেয়ে রাত 10টায় বাসায় গেলাম। বাসায় গিয়ে কলিং বেলে চাপ দিতেই মায়াবী দরজা খুলে দিল। মনে হয় দরজার পাশে বসেছিল। আমি ওকে কিছু না বলে ভিতরে চলে আসলাম। কোথায় ছিলে এতক্ষণ? মায়াবী, তা জানার দরকার নেই। আর এই কথা জানতে চাচ্ছ কেন? কেন জানতে পারি না? না। আর তাছাড়া এই 1 মাস তো এই কথা জানতে চাইলে না, আজ কেন জানতে চাচ্ছ? না মানে জানি কিছু বলতে পারবি না, কারণ এই 1 মাস তুই পরপুরুষের খবর নিছিস। আমার কথা ভুলে গেছিলি, তোর স্বামীর খবর নিসনি। খাবার খেয়ে নাও। আমাকে খাবার কথা বলতেছো? কই 1 মাস তো বললে না? নাকি এই 1 মাস অন্য কাউকে নিয়ে ব্যস্ত ছিলে? কি বলছো তুমি? ওই তুমি এখান থেকে যাও তো, তোমাকে দেখতে ইচ্ছা করছে না। আর হ্যাঁ, আমি বাইরে থেকে খেয়ে আসছি। তুমি আমাকে রেখে খেতে পারলে কেন? পারবো না। তুমি খেতে পারলে আমি পারবো না কেন? এখন কোনো কথা নেই, চুপ করে আছে। ঠিক তখনই মায়াবীকে দেখি নাহিদ ফোন দিল, কিন্তু মায়াবী ফোন রিসিভ করলো না।
ভালো মতো দেখলাম নাহিদ ওকে 7-12 বেশি কল দিছে, কিন্তু ও ধরেনি। কেন? ফোন রিসিভ করিস না কেন? ধর, কথা বললো, ওর ভাতার ফোন দিছে, যাবি না ওর সাথে নদীর তীরে দেখা করতে? মনে মনে বললাম, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি করেছি? কান্না করে দিছে। লজ্জা করে না আমার জিজ্ঞাসা করছিস কি করছিস? তোদের মতো মেয়েদের জন্য আজ হাজারো ছেলে বেকার, হাজারো ছেলে খারাপ হয়ে গেছে, হাজারো ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। ওদের জন্য আজ ভালো মেয়েদের খারাপ কথা শুনতে হয়। কিছু বলছো না কেন? আমি কি করছি বলো না? মায়াবী, কি করবে? কিছু না, আমার সামনে থেকে যাও তো, তোমাকে দেখতে ইচ্ছা করছে না। তখনই বিলাসী আবার ফোন দিল। ওহো, মেয়েটির টাইমিং আছে বলতে হয়। হ্যাঁ জানু, বলো। আমি, স্যার সামনে আছে মনে হচ্ছে। বিলাসী, তুমি ঠিকই ধরেছ, তোমাকে খুব মিস করতেছি। স্যার আপনি পারেনও বটে। স্যার একটু বেশি হয়ে যাচ্ছে না? তখন ম্যাডাম অনেক কান্না করতেছিল। আরে না, তখন তো শুধু 1 ঘন্টাই করলাম, আরও করতে চাইলাম, তুমি তো বারণ করলে। মায়াবী দেখি আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। স্যার বাজে কথা বাদ দেন, বেশি করে ফেললে ম্যাডাম না আবার নিজের কোনো ক্ষতি করে ফেলে। বিলাসীর সাথে কথা বলতে বলতে ছাদে চলে আসলাম, পিছু পিছু মায়াবীও আসলো। এই শোনো, চলো আমরা বিয়ে করে ফেলি, আমি মায়াবীকে শুনিয়ে বললাম। বিলাসী শুধু চুপ করে আছে। আরে কোনো সমস্যা নেই, তুমি রাজি হলে ওকে ডিভোর্স দিয়ে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। এই কথাটি শোনার পর মায়াবী দৌড়ে রুমে চলে আসলো। রুমে গিয়ে কান্না শুরু করে দিছে। রাত 1টার সময় রুমে গিয়ে দেখি মায়াবী কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। চোখের পানি শুকিয়ে ওর মুখে লেগে আছে। খুব মায়াবী লাগছে ওকে। ওর মুখের ডান পাশে 5 আঙুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তখন থাপ্পড় দিছিলাম তার দাগ। আর নাহিদ দেখি এত রাতেও মায়াবীকে ফোন দিয়ে যাচ্ছে, তাই রাগে নাহিদের নাম্বার ব্লক মেরে দিলাম। সকালে ঘুমিয়ে আছি, তখন এই ওঠো, অনেক সকাল হয়ে গেছে। মায়াবী, ও তোমার প্রবলেম কি? হ্যাঁ, বিরক্ত করছো কেন? অফিসে যাবে না? না যাব না, সকাল সকাল এই পাক চেহারা দেখলাম, জানি না সারাদিন ভালো কাটবে কিনা। কি বললে আমার চেহারা? পাপি, একবার বলছি শোন নাই, আমার সাথে তুমি এমন করছো কেন? কি করেছি আমি? তুই কিছু করিসনি, সব ভুল আমার। তোকে বিশ্বাস করে ভালোবেসে আমি ভুল করেছি। তোর মতো নিচু মনের মেয়েদের ঘৃণাই প্রাপ্য সবার কাছ থেকে। কেন জানি না, মায়াবীকে দেখলে আমার মাথায় রক্ত চেপে যায়। আমাকে তুমি ভালোবেসে বিশ্বাস করে ভুল করেছো। ওই তুই এখান থেকে যা তো, তোকে আমার আর সহ্য হয় না। প্লিজ এভাবে বলো না, খুব কষ্ট হয়। থুরো। এই বলে বিছানা থেকে উঠে এসে বারান্দায় এসে দাঁড়ালাম। আমি কিছুতেই মায়াবীর ছবি দেওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছি না। ওর দিকে তাকালেই আমার মাথায় রাগ উঠে যায়। ঘরের বউ হয়ে পরপুরুষকে নষ্টা ছবি দেওয়া, বাজে কথা বলা, এগুলো আমি মেনে নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসতেছে। ওর সাথে আমার একটু থাকতে ইচ্ছা করছে না। বারান্দায় দাঁড়িয়ে আছি, তখন আবার মায়াবী এসে বলতে লাগলো, আমার সাথে এমন করছো কেন? কি করছি আমি? প্লিজ বলো। মায়াবী, ওর কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। ওই তুই কি করছিস না, চল তুই কি করছিস দেখাচ্ছি। এই বলে মায়াবীর চুলের মুঠি ধরে রুমে নিয়ে আসলাম। লাগছে, ছাড়ো প্লিজ। মায়াবী, দেখ তুই কি করছিস। ওর চুলের মুঠি ধরে ওর ফোনে নাহিদকে দেওয়া সেই ছবির কথাগুলো দেখালাম। এখন চুপ করে আছে। কি রে, কথা বল, কেন এমন করলি বল? কিসের অভাব দিসলাম তোকে যার জন্য এমন করলি? ও শুধু মাথা নিচু করে কান্না করতেছে। তোকে কোনো কিছু অভাব দিইনি, জীবনের থেকে বেশি ভালোবেসেছি, বিশ্বাস করেছি, স্বাধীনতা দিয়েছি, আর তুই এই প্রতিদান দিলি? আমার ঘৃণা হচ্ছে তোর মতো মেয়েকে ভালোবেসেছি বলে। ওর ভুল বুঝতে পেরে শুধু কান্না করতেছে। না, আমি তোর মতো নষ্টা মেয়ের সাথে থাকতে পারবো না। আমি তোর হাত থেকে মুক্তি চাই। না, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন ভুল করব না। না, আমার কারো লাগবে না। আর শোন, বিলাসীর সাথে আমার কিছুই নেই, ওর সাথে নাটক করেছি তোকে শিক্ষা দেওয়ার জন্য। প্লিজ এভাবে বলো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসলাম। এখন মায়াবী ঠিক হয়ে গেছে, এখন আর নেট চালায় না, কারোর সাথে কথা বলে না, নামাজ পড়ে। কিন্তু তারপরও আমি ওকে মেনে নিতে পারছি না, আবার ছাড়তেও পারছি না। আমি ভাবছিলাম মায়াবী ঠিক হয়ে গেছে, কিন্তু আমি ভুল ভাবছিলাম। বৃহস্পতিবার নাহিদ আর মায়াবীর হোটেলে দেখা করার কথা ছিল, কিন্তু বুধবার সকাল 10টায় আমি বাসা থেকে বের হয়ে বাইরে যাই এবং 11টার সময় বাসার দরজার সামনে আসছে দাঁড়ানোর সাথে ঘরের ভেতর থেকে কিছু কথা বলার শব্দ পেলাম। ভালো মতো শুনে দেখি, আমাকে ছেড়ে দাও প্লিজ। মায়াবীর কণ্ঠে। তোকে ছাড়ার জন্য এখানে আসিনি, একটি ছেলের গলা। আমি দরজা ঠাস করে খুলে দেখি সুপারপার মায়াবী আর ওর উপর নাহিদ নামের ছেলেটি মায়াবীর সাথে নোংরামি করার চেষ্টা করতেছে। এটি দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে। আমি দৌড়ে গিয়ে নাহিদকে এক লাথি দিয়ে মায়াবীর উপর থেকে ফেলে দিলাম। তারপর কুত্তার বাচ্চাকে আবল কিল ঘুষি মারতে লাগলাম। মারতে মারতে একসময় মাটির ফুলদানি দিয়ে ওর মাথায় মেরে ওর মাথা ফাটিয়ে ফেললাম। সত্যি বলতে আমার মাথায় খুন চেপে গিয়েছে, তাই এত মারলাম। ছেলেটির মাথা দিয়ে অনেক রক্ত পড়ছিল, তাই ওকে বললাম, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আমি রেগে বললাম। তারপর ছেলেটি কোনো মতো চলে গেল। এখানে থাকলে আমি ওকে মেরেই ফেলতাম। ছি ছি, আমি কার সাথে থাকি যাকে বাইরের লোক এসে ধর্ষণ করতে চায়? খুব খুব রাগ হচ্ছে মায়াবীর উপর। মায়াবী দেখে ছোপার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে দেখো আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। আমি ওর সামনে গেলাম। সামনে গিয়ে দাঁড়াতেই ও আমার দিকে তাকালো।
বিশ্বাস করো আমি ওকে এখানে ডাকিনি। ওর জোর করে আমার সাথে নোংরামি করতে চাচ্ছিল। মায়াবী ঠাস সর্বোচ্চ শক্তি দিয়ে ওকে থাপ্পড় মারলাম। মায়াবী থাপ্পড়ে চুল না ঠেকাতে পেরে সুপার উপর পড়ে গেল। চি চি, তোর জন্য আজ বাইরে ছিলে, তোকে নিয়ে খেলতে চায়, আমার বউকে ধর্ষণ করতে চায়। তোকে এখন বউ বলতেও আমার ঘৃণা হয়। আমি দয়া করে বিশ্বাস করো আমি ওকে এখানে ডাকিনি, ও নিজে থেকে আসছে। মায়াবীর ঠোঁট কেটে রক্ত পড়তেছে। ও এখানে আসলো কিভাবে? তুই ওকে অ্যাড্রেস দিছিল বলে? ও তোকে টাচ করার সাহস পেল কিভাবে? তুই ওকে সুযোগ দিছিল বলে? ও তো আর কোনো ঘরের বউকে ধর্ষণ করতে চাইলো না। তোকে ধর্ষণ করতে চাইলো কেন? তুই ওর সাথে আগে ফোনে নষ্টামি করছিল বলে? তোর মতো নোংরা মনের বউয়ের সাথে আমি থাকতে পারবো না। চলে যা তুই এখান থেকে। আমি খুব বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। মায়াবী, আজ যদি আমি না আসতাম তাহলে তুই এতক্ষণ ওর ভোগের ফল হয়ে যেতি। তুই এখান থেকে চলে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। প্লিজ আমাকে চলে যেতে বলো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার পা জড়িয়ে ধরলো। আমার পা ছাড়, খুব ভালোবেসেছিলাম, কিন্তু তুই কি করলি আমার ভালোবাসার সাথে? প্লিজ আমাকে আরেকটিবার সুযোগ দাও, খুব ভালোবাসবো তোমাকে। দয়া করে তুই এখান থেকে চলে যা, তোকে দেখতে ইচ্ছা করছে না। আর একটিবার সুযোগ দাও প্লিজ। তোকে আমার ভালোবাসা দিব্যি, আর কখনো আমার সামনে আসবি না। আসলে আমার মরা মুখ দেখবি না। এ কথা বলো না প্লিজ। তাহলে চলে যা আমার সামনে থেকে। চলে যাচ্ছি, তবুও এই কথা বলো না। আর কখনো তোমার সামনে আসবো না। আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি, যার জন্য তোমার ভালোবাসা থেকে দূরে চলে যেতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো ওকে আমি ডাকিনি। ও আমার কাছে এসে জোর করার চেষ্টা করছিল, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। নিজে খেলা রেখো, বাই। এই বলে মায়াবী কান্না করতে করতে চলে যাচ্ছিল। খুব ইচ্ছা করছিল ওকে আটকাতে, কিন্তু মনের এক সাইড ওকে আটকালো না। চলে গেল মায়াবী সব মায়া কাটিয়ে। আমার এত কষ্টের গড়া সংসার একটি ভুলে শেষ হয়ে গেল। খুব ইচ্ছা করছে মায়াবীকে নিয়ে সবকিছু নতুন করে শুরু করতে, কিন্তু ওর সে নোংরামিগুলো কাটা হয়ে দাঁড়াচ্ছে। পারছি না ওকে গ্রহণ করতে, না পারছি ওকে ভুলে যেতে। মাঝ নদীর মাঝে মাঝি ছাড়া নৌকায় ভেসে চলছি আমি। কি করব, কিভাবে তীরে পৌঁছাবো বুঝছি না। যতবারই ভাবছি ওকে গ্রহণ করব, ওকে আবার আপন করে নেব, কিন্তু পারছি না। কি কারণে আমি জানি না। ওকে ঘৃণা করতেও পারছি, আবার ভালোবাসতেও পারছি না। একটি ভুলের জন্য আমার জীবনের সবকিছু পরিবর্তন হয়ে গেল। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাকে যে ভালোবাসে তাকে ঠকাবেন না, তার বিশ্বাস ভাঙবেন না। কারণ বিশ্বাস জিনিসটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়। সবকিছু ভাঙলে জোড়া লাগানো যায়, কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে তা কখনো জোড়া লাগানো যায় না। আপনি চাইলে আপনার ভালোবাসার মানুষকে ঠকাতে পারেন, কিন্তু মনে রাখবেন একজনকে কাঁদিয়ে যার কাছে যাচ্ছেন সেও একদিন আপনাকে কাঁদিয়ে চলে যাবে। তাই ভালোবাসার মানুষকে কাঁদাবেন না, তাকে কখনো বিপদে ফেলবেন না। আমাদের মধ্যে অনেকেই আছে ভালোবাসার মানুষকে ভয় দেখিয়ে ভালোবাসা আদায় করতে চায়, কিন্তু মনে রাখবেন জোর করে ভালোবাসা পাওয়া যায় না। জোর করে হয়তো আপনি তাকে পেতে পারেন, কিন্তু তার মনকে পাবেন না। তার মনে আপনার জন্য ভালোবাসা না ঘৃণা থাকবে। তাই ভালোবাসার মানুষকে বিরক্ত করবেন না, তাকে ভয় দেখাবেন না। তাকে আপনি সরাসরি বলে দেন আপনি তাকে ভালোবাসেন। যদি সে রাজি হয় ভালো, আর না হলে ভাববেন তার ভালোবাসা আপনার জন্য না। যদি তার ভালোবাসা আপনার জন্য হয় তাহলে একদিন না একদিন সে আপনার কাছে আসবে। অনেক কথা হলো, চলেন গল্পে ফিরি। মায়াবী চলে গেছে 1 মাস হলো। এই 1 মাসে আমাদের এক মুহূর্তের জন্য দেখা হয়নি। আর মায়াবী একবার আমার খবর নিল না। আমি না হয়ে রাগ করে অভিমানী কিছু কথা ওকে বলেছি, তাই বলে এই 1 মাসে একবারও খবর নিল না। কি ফাজিল, একবারও দেখতেও আসলো না। কি নাকি বলছি তখন সেই কথা ধরে বসে আছে। আমাকে একটু ভালোবাসে নাও। ছেলেরা সবকিছু মেনে নিতে পারে। ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটাতে ছেলেরা তাদের রাগ, অভিমান, কষ্ট সবকিছু ভুলে যেতে পারে। ছেলেরা ভালোবাসার মানুষটিকে আগড়ে ধরে বাঁচতে চায়। যদিও ভালোবাসার মানুষটি হাজারো ভুল করার পরও ছেলেরা তার সব ভুলকে কুরবানি দিয়ে তাকে ভালোবেসে যায়। কেন এমন করে ছেলেরা জানেন? কারণ শুধুমাত্র ছেলেরাই ভালোবাসতে জানে। মেয়েরা আবার রাগ করেন না। 2 মাস পরও মায়াবী আমার কোনো খবর নিল না। কিন্তু এই 2 মাসে আমি একটি জিনিস লক্ষ্য করেছি, ছায়ার মধ্যে কিছু আমার পিছু পিছু থাকে। মনে হয় কেউ আমাকে ফলো করে, কিন্তু তাকে ধরতেই পড়ছি না। একদিন রাতে বাসায় গিয়ে কিছুই ভালো লাগছিল না। অনেক মিস করতেছিলাম মায়াবীকে। পাগলিটার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে। ওকে ফোন দেবো ভাবলাম, তাই নতুন একটি সিম কিন গেলাম। কি আমি তোমার অপরিচিত? না হলে তো আর বললাম না। তোমার সব ভুলগুলো ভুলে আমি তোমাকে আপন করে নিতে এসেছিলাম, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমার মতো নিচু মনের মেয়েকে কাউকে আপন করে নিতে হবে না। আপনি আসতে পারেন এখন। ওকে, আর আপনার কাছে আসবেন না, আর বিরক্তও করবেন না আপনাকে। আমার ভুল হয়েছে আপনার কাছে আসা। আমি বুঝতে পারিনি আপনি আমাকে ভুলে গেছেন। আমি ভাবছিলাম আপনি আমার ভালোবাসা পাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকেন, কিন্তু আমি ভুল বুঝেছি। ঠিকই বলেছেন। আচ্ছা, আর কখনো একটু ভালোবাসার জন্য আপনার কাছে আসবেন না। ভালো থাকবেন, বাই। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আমি কখনো ভাবিনি মায়াবী এত কিছু হওয়ার পরও আমার সাথে এমন করবে। বুঝতে পারছি না কেন এমন করলো। আমি তো ভাবছিলাম মায়াবী ও সকল ভুল বুঝতে পেরে আমার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু আমি ভাবিনি ওর কাছে যাওয়ার পর ও এমন করবে। আমারই ভুল হয়েছে ওর কাছে যাওয়া।
আসলে ছেলেরা এরকমই, ছেলেরা বেহায়া হয়ে বলেই আমরা বেশি কষ্ট পাই। ছেলেদেরকে মেয়েরা হাজারো কষ্ট দিলেও ছেলেরা আবার সেই মেয়ের কাছেই যাবে একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু ভালোবাসা না পেয়ে পায় শুধু কষ্ট। শ্বশুর বাড়ি থেকে চলে আসার সময় সকলে আসতে বারণ করছিল, কিন্তু আমি চলে আসি। কিন্তু শেষে একটি কথা বলার জন্য আমি আবার মায়াবীর রুমে যাই। গিয়ে দেখি কারো সাথে ফোনে কথা বলতেছে, হয়তো তার লাভার নতুন কাউকে পাইছে। যা ইচ্ছা করুক, আর কখনো ওর কাছে আসবো না। হ্যালো, আর একটা কথা ছিল। আমি, হ্যাঁ বলুন। ফোনটা কানে রেখেই, 1 মাসের মধ্যে ডিভোর্স পেপার পেয়ে যাবেন, সাইন করে দিয়েন, এই বলে চলে আসলাম। ছেলেরা আসলেই বোকা, বোকা বলেই খুব সহজে মেয়েরা আমাদের নিয়ে খেলতে পারে। যেমন আমি মায়াবীকে এতটা ভালোবাসার পরও ও প্রথমে আমার ভালোবাসাকে নিয়ে খেলা করলো, তারপর আমি আবার সব কিছু ভুলে ওকে আপন করে নিতে গেলাম। ও আবারও আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিল, হয়তো আবার কাউকে পাইছে, জানি না কেন এমন করলো। তবে হ্যাঁ, লজ্জা থাকলে আর কখনো ওর কাছে ভালোবাসার জন্য যাব না। বাসায় আসার সময় 3 প্যাকেট বিড়ি কিনলাম, বাড়িতে এসে সারা রাত বিড়ি খেয়েই কাটিয়ে দিলাম। কোনোভাবেই মায়াবীকে ভুলতে পারছি না, কিছুতেই ওকে ভুলতে পারছি না। কিন্তু ও আমাকে ছেড়ে কি ভালো আছে। ওকে ভুলে না থাকতে পেরে একদিন রাত্রে ফোন দিলাম, রাত তখন 11টা বাজে, কিন্তু ওর ফোন ওয়েটিং। সেই আগের মতো ওর ফোন ওয়েটিং থাকে, হয়তো কোনো ছেলের সাথে আবার কথা বলা শুরু করছে। আমি আবারও কল দিলাম, কিন্তু এখন কল ঢুকলো, হয়তো আমি কল দিচ্ছি দেখে কল কেটে দিছে, আর আমার কলও ও রিসিভ করলো না। আবারও কল দিলাম, এবার কেটে দিল। আমি বেহায়ের মতো আবারও কল দিলাম, এখন আবার ব্যস্ত পেলাম। এরপর অনেকবার চেষ্টা করলাম, শুধু ব্যস্ত আর ব্যস্ত। আমার আর বুঝতে অসুবিধা হলো না, আমাকে ও ব্লক মেরে দিছে, যাতে ওর কথা বলার মাঝে বিরক্ত না করি। আমি ওর আগে অভিমানে আমার ফোনটি এক আছাড় মেরে ভেঙে ফেললাম, যতগুলো সিম ছিল সব ভেঙে ফেললাম। আমি মানুষ চিনতে ভুল করেছি। মনের দুঃখে ওই রাত্রেই বের হলাম ড্রিঙ্ক করার জন্য, কিন্তু রুম থেকে বের হওয়ার পর বুঝতে পারলাম কেউ আমাকে ফলো করতেছে, সেই আগের মতো। আমি বেশি গুরুত্ব না দিয়ে ড্রিঙ্ক করতে চলে গেলাম। আমি সম্পূর্ণ মাতাল হয়ে রাত 2টার সময় বাসার দিকে আসতে লাগলাম। গাড়ি না পাওয়ায় হেঁটে আসতে লাগলাম। নির্জন রাত, রাস্তায় কেউ নেই, গাড়ি ঘোড়াও নেই। আমি একা হেলে দুলে চলতে লাগলাম রাস্তার মাঝখান দিয়ে। কিছু দূর যাওয়ার পর ঝাপসা চোখে দেখি রাস্তার মাঝখানে কয়েকটি খাম্বা দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে বুঝতে পারলাম খাম্বা না, কিছু ছেলে দাঁড়িয়ে আছে হাতে লাঠি নিয়ে। ঝাপসা চোখে বুঝতে পারিনি তারা কয়জন ছিল, আর অন্ধকারে বুঝতে পারিনি ছেলেগুলো কারো। আমি মাতাল অবস্থায় তাদেরকে বললাম, ভাই আপনারা কারা, আর এভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন? এই তো এই সময়টার জন্য তোর পিছনে লোক ঠিক করছিলাম, তুই কখন কি করিস তা জানার জন্য। ছেলেদের মধ্যে একজন, মানে কি আমার কাছে আপনাদের কি, তোকে মারবো বলে? আমাকে মারবেন কেন? আমি আপনার কি করছি? আপনি কে? আমি নাহিদ। আর হ্যাঁ, তোকে শুধু মারবো না, মেরে ফেলবো তোকে আজ। নাহিদ, তুই আমাকে মেরে ফেলবি কেন? তুই সেদিন আমাকে অনেক মারছিস, তুই কি মনে করছিলি তোকে এত সহজে ছেড়ে দেবো? আর তুই যদি জানিস তোকে কে মারতে বলছে, তাহলে তুই নিজে থেকেই মরে যাবি। কে বলেছে আমাকে মেরে ফেলতে? তোর ভালোবাসা, তোর বউ মায়াবী। কি মায়াবী আমাকে মেরে ফেলতে বলছে নাহিদকে? ওর এমন আমার সাথে করলো? রে, কিন্তু কেন? তোকে জানতে হবে না, ওকে মারো। কিন্তু আমি কখনো ভাবিনি আমি এরকম মেয়েকে ভালোবেসেছি, তা কল্পনাও করতে পারছি। আমাকে বলতি তোর জীবন থেকে সরে আসতাম। মেরে ফেলার দরকার ছিল কি? মায়াবী, তুই আমাকে মারছিস না, তুই ভালোবাসার প্রতি বিশ্বাসকে মারলি। আমাকে ওকে মারতে মারতে রক্তে লাল করে দিল আমার শরীর। মাতাল থাকে আমি মার খাওয়া ছাড়া কিছু করতে পারলাম না। হঠাৎ ওরা আমাকে মারা বাদ দিল, কিন্তু কেন বুঝতে দেরি হলো না। আমি যে চোখটা খুলবো সেই শক্তি আমার শরীরে ছিল না। কেউ একজন আমার পেটে কিছু ঢুকিয়ে দিল, খুব কষ্ট হচ্ছিল। মৃত্যু যন্ত্রণা বুঝি এরকমই হয়। পেটে কিছু ঢোকানোর পর আমার আর কিছু মনে নেই, কিন্তু আমি যাতে বাঁচতে না পারি তাই ওরা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে নদীতে ঠেলে দেয়। কিন্তু খোদার কৃপায় আমি বেঁচে যাই। নাহিদ আমার বউয়ের কথা মতো আমাকে মেরে ব্রিজ থেকে নদীতে ফেলে দিল। আল্লাহর অসীম কৃপায় আমাকে যেখানে ফালালো তার পাশ দিয়ে একটি জেলের নৌকা যাচ্ছিল, তারাই আমাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। নৌকাটা ছিল একটি খুবই দরিদ্র জেলের। আমার চিকিৎসার জন্য তার কাছে টাকা না থাকায় তিনি তার জমি বিক্রি করে চিকিৎসা করেন। নিজের বউ আমাকে মেরে নদীতে ফেলে দিল। আপন মানুষগুলো আমার সাথে এত নিষ্ঠুর কাজ করলো, আর আমাকে চেনে না, জানে না, আমার রক্তের সম্পর্কও না। তাও তিনি আমার জন্য তার জমি বিক্রি করতে একবারও ভাবল না। কে বলে পৃথিবীতে ভালো মানুষ নেই? ভালো মানুষ আছে বলেই পৃথিবী আজও এত সুন্দর। মায়াবীর মতো যদি সকলে হতো তাহলে এতদিনই পৃথিবী ধ্বংস হয়ে যেত। আমি ভাবতেও পারছি আমার নিজের বউ পরকীয়া যুক্ত হয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। কি অপরাধ করেছিলাম ওর কাছে, যার জন্য আমাকে মেরে ফেলতে চাইলো? হ্যাঁ, আমি অপরাধ করেছি। কি অপরাধ জানেন? ওর মতো মেয়েকে ভালোবেসেছি। ওর মতো মানুষকে ঘৃণা করতে হয়। যদি ওকে ভালো না বেসে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিতাম তাহলে ওর জন্য ঠিক ছিল। একটি কথা আছে না,
কুকুরের পেটে ঘি হজম হয় না। কিন্তু মায়াবী, তুমি রেডি থাকো, আমি আসতেছি তোর পাপ কাজের শিক্ষা দেওয়ার জন্য। যাই হোক, 3 দিন পর আমার জ্ঞান ফিরল। রাত 11টার সময় আমার জ্ঞান ফেরে। ধীরে ধীরে চোখ খুলে দেখি আমার বেডের পাশে সম্পূর্ণ পর্দায় আবৃত একটি মেয়ে বসে আছে। কি বুঝতে পারছেন না মেয়েটিকে? আরে ভাই, আমিও তো জানি না মেয়েটিকে। চলেন মেয়েটির কাছেই জিজ্ঞাসা করি তিনি কে। আমি এখানে কিভাবে? আমার কণ্ঠ শুনে মেয়েটির ঘুম ভেঙে গেল। মেয়েটির চোখটিও পর্যন্ত পর্দার আড়ালে। কে আপনি? আর আমি এখানে? উফ, জোর কথা বলাতে পেটে ব্যথা লাগলো। প্লিজ আপনি অস্থির হবেন না। মেয়েটি, ওয়াও, বিশ্বাস করবেন কিনা জানি না, এত মধুর মতো কণ্ঠ আমি এর আগে কখনো শুনিনি। আমি এখানে কিভাবে? খুবই আস্তে বললাম, আপনাকে আমার বাবা এখানে নিয়ে আসছে। আপনাকে কারা যেন মেরে নদীতে ফেলে দিয়ে গেছিলাম। সত্যি বলছি। মেয়েটির কণ্ঠ খুবই মিষ্টি, কিন্তু মারার কথা বলতেই আমার মায়াবীর কথা মনে পড়ে গেল। কেন এমন করলো ও আমার সাথে? কিসের অভাব ওকে দিছিলাম? ভালোবাসা, অর্থ, স্বাধীনতা, সময়, কোনো কিছুর অভাব আমি ওকে দিইনি। কিন্তু তারপর মায়াবী এমন খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে ছুটে গিয়ে ওকে খুন করে ফেল। সাথে নাহিদ। যদি এই মেয়েটির মতো জীবন সঙ্গী পেতাম তাহলে জীবন ধন্য হতো। কতটা ধার্মিক মেয়ে, যে নিজেকে সবসময় পর্দার মধ্যে রাখে, নামাজ পড়ে, খুবই ভালো লক্ষ্মী একটি মেয়ে। গরিবের ঘরে আল্লাহ পরিয়ে দিয়েছেন। মায়াবীর কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। কিন্তু সকালে কারো মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি ওই মেয়েটি মানে নুসরাত কোরআন তেলাওয়াত করছে। আমি ভাবতেও পারছি মেয়েটি হাসপাতালে বসে কোরআন পড়ছে। এত সুন্দর করে তেলাওয়াত করছে, মনে হয় সারা জীবন যদি এভাবে মধুর তেলাওয়াত শুনে ঘুম ভাঙতো তাহলে কত ভালো হতো। নুসরাত তেলাওয়াত করছে আর আমি নীরবে তা শুনছি। নুসরাত তেলাওয়াত শেষ করে উঠে দেখলো আমি জেগে আছি। আসসালামু আলাইকুম। নুসরাত, ওয়ালাইকুম সালাম। আপনি কখন ঘুম থেকে উঠলেন? এই তো একটু আগে। আপনি অনেক সুন্দর তেলাওয়াত করেন, ধন্যবাদ। হঠাৎ রুমে একটি লোকও আসলো, মনে হচ্ছে ইনি নুসরাতের বাবা। আরে তোমার কখন জ্ঞান ফিরলো? জেলে আঙ্কেল। বাবা, কাল রাত্রে। নুসরাত, যাক অবশেষে তোমার জ্ঞান ফিরছে। এখন কেমন লাগছে তোমার? নুসরাতের বাবা, জি আঙ্কেল, ভালো। আঙ্কেল, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনি কত বড় উপকার করলেন। আরে বাবা, তোমাকে কিছু বলতে হবে না। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম নীল। ওহো, তোমার বাসা কোথায়? তখনই ডাক্তার রুমে প্রবেশ করলো। কেমন আছো তুমি? ডাক্তার, জি এখন ভালো আছি আমি। গুড। আর আপনাকে বলছি টাকা আজকেই দিতে হবে। নুসরাতের বাবাকে বলল। আচ্ছা। ওনার মুখ দেখে বোঝা গেল ওনার কাছে টাকা নেই। ডাক্তার সাহেব, আপনার ফোনটা একটু দিবেন, কল করব আমি। অবশ্যই, ধরো। ডাক্তারের কাছ থেকে ফোন নিয়ে আমার এক বন্ধুকে কল দিলাম। হ্যালো, কে বলছেন? আমার বন্ধু ইয়াসিন। আমি নীল। ওই তুই কোথায় ছিলে এতদিন? কোনো প্রশ্ন করবি না, আমি যা বলছি তা শোন। হ্যাঁ বল। এখনই কিছু টাকা নিয়ে এই হাসপাতালে চলে আয়, আর কাউকে কিচ্ছু বলবি না। আচ্ছা, আমি আসতেছি। তারপর আপনি যান, একটু পর সব টাকা পেইড হয়ে যাবে। ডাক্তারকে বললাম, সরি বাবা, আসলে আমরা খুব অভাবী, তাই তোমাকে ভালো জায়গায় ভর্তি করতে পারিনি। নুসরাতের বাবা বলল, আরে আপনি যা করেছেন এটিই করে কে? আচ্ছা বাবা, তোমাকে কে মেরে ফেলতে চেয়েছিল? আসলে আমার বউ আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কি, তোমার বউ? কিন্তু কেন? তারপর আমি তাদেরকে সবকিছু খুলে বললাম। বলতে বলতে কখন কেঁদে ফেলছি নিজেও বুঝিনি। তুমি ভেঙ্গে পড়ো না, আল্লাহ কার কপালে কি রেখেছেন তিনিই ভালো জানেন। তারপর দেখি ইয়াসিন আসলো। ওই তোর এই অবস্থা কে করেছে? ইয়াসিন। পরে তোকে সব বলবো, আর এনারাই আমাকে বাঁচিয়েছে। আর এখন তুই আগে হাসপাতালের সব বিল পরিশোধ করে আয়। আমি ইয়াসিনকে সব খুলে বললাম। তারপর ইয়াসিনকে চলে যেতে বললাম, আর ওকে কাউকে কিছু বলতে বারণ করলাম। আমি এখানেই থাকবো, সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। হাসপাতালে আরো 2 দিন থাকলাম। এই 2 দিন নুসরাত আমার খুব দেখাশোনা করেছে। সত্যি বলতে ও এভাবে আমাকে দেখাশোনা করলে আমি ওর প্রেমে পড়ে যাব। তারপর নুসরাতদের বাসায় গেলাম। নুসরাতদের বাড়ি নদীর তীরে ছিল, খুবই সুন্দর জায়গা। আপনার এখানে থাকতে খুব কষ্ট হবে না? নুসরাত, না, একটু কষ্ট হবে না যদি তুমি পাশে থাকো। আমি, তাই? আসেন, ভিতরে আসেন। নুসরাত, ভিতরে আসার পর আপনি এখন ঘুমান, আমি কিছু রান্না করি। আচ্ছা। এই বলে নুসরাত চলে গেল। আমি শুয়ে শুয়ে ওই বেঈমানের কথা ভাবতে লাগলাম। কিছুতেই ওকে ভুলতে পারছি না। খুব রাগ আর কষ্ট হচ্ছে। মায়াবীর প্রতি দিন দিন আমার ঘৃণা বাড়তে থাকে, আর নুসরাতের প্রতি দিন দিন দুর্বল হতে থাকি। আমি মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি। আরো 1 মাস লাগলো আমার সম্পূর্ণ সুস্থ হতে। এই 1 মাস নুসরাতের অবিরাম সেবায় আমি দ্রুত সুস্থ হয়ে উঠি, আর এজন্য আমি পুরোপুরি ওর প্রেমে পড়ে যাই। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, এই 1 মাসে আমি নুসরাতের হাত ছাড়া কিছু দেখতে পারিনি। সর্বদা পর্দায় থাকে, আর এই 1 মাসে নুসরাত আমাকে মায়াবীর কথা একবারও মনে পড়তে
করতে দেয়নি। ও হ্যাঁ, এর মধ্যে একটি মজার ঘটনা ঘটে গেছে, চলেন আপনাদের বলি। যেদিন এই বাড়িতে প্রথম আসলাম সেদিন রাত্রে। কি হলো, খাবার খাচ্ছেন না কেন? নুসরাত: না মানে হয়েছে কি, আমি কি হয়েছে বলুন। আসলে হয়েছে কি, আমি মাছের কাটা বেছে খেতে পারি না। লজ্জা পেলাম কথাটি বলতে। হে 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 হে। নুসরাত: হে, কি কমল হাসি, সারা জীবন শুনতে ইচ্ছা করে রে। আসলে ছোটবেলায় একবার আমাকে বলতে দিল না। আমাকে দেন, আমি বেছে দিচ্ছি। এই বলে নুসরাত ওর হাত মোজা খুলল। বিশ্বাস করবেন কিনা জানি না, রাতের তারার আলোর মতো হাত নুসরাতের। আলহামদুলিল্লাহ, মানে কি, কি অপূর্ব তোমার হাত। এই রে, নুসরাত ওর হাত পিছনে লুকালো। সুন্দর জিনিসকে লুকাচ্ছ কেন? আমি: তাহলে আপনি ওভাবে তাকিয়ে থাকেন কেন? ধুর, আর ভালো লাগে না। কি হলো আবার? আচ্ছা, তোমাকে না বলছি, আমাকে তুমি করে বলবে? না, বলতে পারবো না। কেন? লজ্জা করে। তুমি বলবে না তো? না, বলবো না। তাহলে যাও, খাবো না। এই বলে ঘুরে বসলাম অভিমান করে। এই যে, এটি কি হলো? চুপ করে আছি, সত্যি আমার খুব লজ্জা করে কালকে থেকে। বলবো নি, কি হলো, খাবার খেয়ে নিন। বললাম তো কালকে থেকে বলবো নি, এখনো চুপ করে আছি। এখন নুসরাতও কিছু বলল না। অনেকক্ষণ হয়ে গেল, নুসরাত কোনো কথা বলছে না। হঠাৎ: দোয়া করে খাবার খেয়ে নাও। নুসরাত নাও বলেছে। খাবার খেয়ে আমাকে উদ্ধার করো। না, এখনো খাবো না। কেন, আবার কি খাইয়ে দেও? কি, পারবো না। তাহলে খাবো না। এই, আমি কি তোমার ঘরের বউ নাকি যে যা বলবে তাই করব? বউই তো। আসতে বললাম। কি বললে? কিছু না। দিবে নাকি তাই বলো। দিচ্ছি। তারপর নুসরাতের কোমলীয় হাতে খাবার খেলাম। মনে হচ্ছিল আমি পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবার খাচ্ছি। খাবার শেষে নুসরাত বাইরে বারান্দায় গিয়ে চাঁদের আলোতে বসে রইল। আমিও ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম। কি করছো? আমি: চাঁদ দেখি। নুসরাত: তাই? বলো তো কয়টা চাঁদ দেখা যাচ্ছে? কয়টা আবার? একটা? না, হয়নি, দুইটি চাঁদ। দুইটি কোথায়? একটি আকাশে আর একটি আমার পাশে। ভালোই মেয়ে পটাতে পারো। কি বলো, এত তাড়াতাড়ি পটে গেছো? না, এত সহজ না। জানি। একটি গান শোনাবে? গান তো পারি না, গজল পারি। তাই গাও। তারপর নুসরাতের গজল শুনলাম। ওর সুরে আমি কখন ঘুমিয়ে পড়ছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি নুসরাত আমার বুকের ওপর ঘুমিয়ে আছে, আর চোখ দুটি দেখা যাচ্ছে। এত সুন্দর মায়াবী চোখ ওর। ছোট ছোট চোখ দুটির মধ্যে সারা জীবন তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আমার নড়াচড়ায় নুসরাতের ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভেঙে গেছে দেখায় নুসরাত লজ্জায় উঠে চলে যাচ্ছিল। আমি ওর হাত ধরে টান দিয়ে আবার আমার বুকে এনে ধরে রাখলাম। এই, কি করছো? ছাড়ো বলছি। এই, কি করছো? ছাড়ো বলছি। নুসরাত: ছাড়ার জন্য ধরেছি নাকি? আমি কি তোমার বউ যে জড়িয়ে ধরবে? বারে, তুমি যদি আমার বুকে মাথা রেখে ঘুমাতে পারো, তাহলে আমি কেন তোমাকে জড়িয়ে ধরতে পারবো না? কই, কখন মাথা লাখ না তোতলাচ্ছে। মিথ্যা যখন বলতে পারো না, তাহলে বলতে যাও কেন? আমি মিথ্যা বলি না। ঠোঁট ভেঙে বলল। তাই বুঝি? তাই। আর আমার বয়েই গেছে তোমার বুকে মাথা রাখতে, তাই? আচ্ছা, একটি কথা বলবে? আগে আমাকে ছাড়ো। না, ছাড়বো না, আগে আমার কথা শোনো। না, আগে ছাড়ো, তারপর বলছি। না, ছাড়বো না। আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলাম। শক্ত করে জড়িয়ে ধরতেই এই কি করছো? আমাকে কাতুকুতু দিচ্ছে। সুরসুরি দিয়েই চলেছে। আমার আবার প্রচুর সুরসুরি, তাই ছেড়ে দিতে বাধ্য হলাম। ছাড়া পেয়ে অট্টহাসিতে মেতে উঠেছে। এখানে এত হাসার কি হলো? তোমার এত সুরসুরি? ছোটবেলা থেকে। তাই নাকি? এ তো হাসার কিছু নেই। সুরসুরি থাকলে আমার কি দোষ? না না, তোমার কোনো দোষ নেই। ওয়াও, কি সুন্দর হাসি। হাসির শব্দ ছাড়া আর কিছুই দেখতে পারছি না। সর্বদা পর্দায় থাকে, এই জন্য ওকে এত ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু একটি কথা বলতে চাইছিলাম। ও তাই তো, বলো। তুমি কি আমাকে ভালোবাসো? আমার বয়েই গেছে তোমাকে ভালোবাসতে। মুখ ভেঙিয়ে বলল। সত্যি ভাসো না? আর ভালো না বাসলে আমাকে জড়িয়ে ধরে শুয়েছিলে কেন? কই জড়িয়ে ধরলাম? গাধার মতো ঘুমাও, জড়িয়ে ধরা দেখতেছে। কি বললে? আমি গাধা? শুধু গাধা না, মেন্টাল গাধা। তাহলে মেন্টাল গাধাকে এত ভালোবাসো কেন? আমি কি তোমাকে একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি? তুমি বলনি, কিন্তু তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো। আসছে আমার জ্যোতিষী। জ্যোতিষী। ভালো হয়েছে। আর দেশে কি ছেলের অভাব পড়ছে যে বউয়ের হাতে মার খাওয়া ছেলেকে ভালোবাসবো? কি বললে? ঠিকই তো বলছি, ভুল বলছি নাকি? খুব কষ্ট হচ্ছে নুসরাতের কথাটি শুনে। নুসরাত আমাকে এই কথা বলতে পারলো। তুমি ঠিকই বলেছ। আমার মতো ছেলেকে তুমি ভালোবাসবে কেন? আমার থেকে 1000 গুণ ভালো ছেলে তুমি পাবে। এই, তুমি মন খারাপ করলে নাকি? না, মন খারাপ করব কেন? তুমি তো সত্যি কথাই বলেছ। আমি বউয়ের হাতে মার খেয়ে মরতে বসেছিলাম। সেখান থেকে তোমরা আমাকে নতুন
জীবন দিয়েছ। আর তাছাড়া তুমি অনেক ভালো একটি মেয়ে, ধার্মিক এবং সৎ মেয়ে। তোমার জন্য অনেক ভালো ছেলে রয়েছে। আমারই ভুল হয়েছে তোমাকে ভালোবাসার কথা বলা, কারণ তোমাকে ভালোবাসার কোনো অধিকার আমার নেই। আমাকে ক্ষমা করে দিও। এই তুমি কি বলছো এগুলো? আমি তো মজা করে বলছি। আরে আমি কিছু মনে করিনি। তোমার বাবার আসার সময় হয়ে গেছে, প্লিজ তুমি কিছু মনে করো না। আমি সত্যি মজা করছি। আরে তুমি পাগল হচ্ছ কেন? আমি কিছু মনে করিনি। আর অনেক দিন হলো তোমার এখানে আছি, এখন তো আমি সম্পূর্ণ সুস্থ। সুস্থ তো কি, এখন আমার চলে যেতে হবে। তোমাদের আর কত জ্বালাবো? ওহো, আমি বুঝছি, ওই কথা বলছি বলে তুমি কষ্ট পাইছো, তাই চলে যাওয়ার কথা বলতেছো। আচ্ছা এই যে দেখো, কান ধরছি, তবুও রাগ করো না। আরে রাগ করার কি আছে? তুমি যা বলছো সত্যি কথাই তো বলছো। আমার কোনো যোগ্যতা নেই তোমাকে ভালোবাসার। ও কিছু বলার আগেই নুসরাত মা, বাড়ি আসিসেনি, নাসরাতের বাবা আসছে। বাবা। নুসরাত আমার দিকে অশ্রু ভেজা চোহে তাকিয়ে নুসরাতের বাবা রুমে ঢুকলো। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? আঙ্কেল জি ভালো, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আঙ্কেল আপনারা আমার জন্য অনেক করেছেন, যার জন্য আমি আপনাদের কাছে সারা জীবন চিরকৃতজ্ঞ থাকবো। আরে না বাবা, এটি আমাদের কর্তব্য ছিল। আঙ্কেল আমি তো এখন সম্পূর্ণ সুস্থ, তাই ভাবতেছিলাম আজই চলে যাব। আজই চলে যাবে? কালকে যেতে না আঙ্কেল, আপনাদের অনেক জ্বালিয়েছি, এখন চলে যেতে হবে। নুসরাত দেখি আমার দিকে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে আছে। না বাবা, আমি বলছি কালকে যাবে তো কালকে যাবা। আচ্ছা কালকেই যাব। কালকে যাবা। আঙ্কেল আরেকটি কথা বলবো, রাখবেন? কি কথা বাবা? আগে বলেন রাখবেন। আচ্ছা রাখবো। আমার মাথায় হাত রেখে বলেন। আচ্ছা বাবা রাখবো, তুমি এখন বলো। এই যে এটা ধরেন। কি এটা? এখানে কিছু টাকা আছে, দোয়া করে ফিরিয়ে দিবেন না। এটাকে দোয়া ভাববেন না, আমি আপনার নিজের ছেলে হিসেবে দিচ্ছি। না বাবা, এটা আমি নিতে পারবো না। কেন আঙ্কেল? আমি আপনার ছেলে হয়ে দিচ্ছি, আর তাছাড়া আমি আপনার ছেলে হলে ফেরত দিতে পারতেন। আমি প্রত্যেক মাসে আমি আমার এই বাবার সাথে দেখা করতে আসবো। আচ্ছা বাবা, আমি রাখবো। ধন্যবাদ বাবা, তোমাকে তো ভালো মন্দ কিছুই খাওয়াতে পারিনি, আজ একটু বাজার করে নিয়ে আসি। বাজারে যাবেন? আমি যাব। আচ্ছা চলো। আমি আর আঙ্কেল বাজারে চলে আসলাম। ইচ্ছা করেই বাজারে আসলাম, কারণ বাসায় থাকলে নুসরাত অনেক কথা বলতো, আর এখন ওর সামনে যেতে আমার লজ্জা করছে, তাই বাজারে চলে আসলাম। আমি জানি নুসরাত তখন মজা করে কথাগুলো বলছিল, কিন্তু কথাগুলো তো সত্য ছিল। কি যোগ্যতা আছে আমার? ওকে ভালোবাসার কোনো যোগ্যতা নেই। ও খুব ধার্মিক মেয়ে, সর্বদা পর্দায় থাকে। ওকে ভালোবাসার কোনো যোগ্যতা আমার নেই। আমি তো বিবাহিত ছেলে, আরও অবিবাহিত মেয়ে। আমি কেন ওর সুন্দর জীবন নষ্ট করব? নুসরতের জীবন এখনো শুরু হয়নি, ওর ভালো একটি ভবিষ্যৎ আছে, তাই এখন খুব লজ্জা করতেছে নুসরতের সামনে দাঁড়াতে। তাছাড়া আমার এখন অনেক কাজ। ওই ছলনাময়ী মায়াবী মানে আমার বউকে শাস্তি দিতে হবে, নাহিদকে শাস্তি দিতে হবে। আমি ইয়াসিনকে ফোন দিয়ে ওদের দুজন সম্পর্কে খবর নিতে বলেছিলাম, কিন্তু ও তো এখনো ফোন দিল না, তাই আমি কল দিলাম। হ্যালো ইয়াসিন, আমি। বন্ধু কেমন আছো? ইয়াসিন এখন ভালো। ওদের দুইজনের খবর কি? ওদের সব খবর পাইছি, কিন্তু ফোনে বলা যাব না। তুই বাসায় কবে আসবি? কালকে আসতেছি। ওকে তাহলে আসো, সব বলবনি। আচ্ছা বাই। বাই। জানি না ও কি জানতে পেরেছে, কিন্তু মায়াবীর উপর আমার খুব রাগ হচ্ছে। মনে হচ্ছে দৌড়ে গিয়ে ওকে খুন করে ফেলি। আমি মাঝে মাঝে ভাবি আমি কাকে ভালোবেসেছিলাম, যে কিনা পরকীয়ায় পড়ে নিজের স্বামীকে মেরে ফেলতে চায়। মায়াবীর প্রতি এখন শুধু আমার মনে ঘৃণা, রাগ জমে আছে। ওর মতো মেয়েকে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। ওর মতো মেয়ের জন্য আজ এই পৃথিবীতে নুসরাতের মতো ভালো মেয়েদের খারাপ কথা শুনতে হয়। যাই হোক, বাজার করে বাসায় গেলাম। নুসরাত মা তুই এগুলো রান্না কর। আঙ্কেল আচ্ছা বাবা। বলে নুসরাত রান্না করতে চলে গেল। রান্নার শেষে সন্ধ্যার সময় আঙ্কেল খাবারের জন্য আমাকে ডাকতেছে। সারাদিনে নুসরাত আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি সুযোগ দিইনি। সবসময় আঙ্কেলের সাথেই ছিলাম। কি করব আমি? নুসরাতের সামনে যেতে খুব লজ্জা করছে। ও তো আমাকে ভালোবাসে না, তারপর আমি ভালোবাসার কথা বললাম, তাই লজ্জা লাগতেছে। খাবারের রুমে ঢুকতেই বাবা আসছো, বসো। আমার আবার খাবার খেয়ে মাছ ধরতে যেতে হবে। আঙ্কেল ও কিরে মা, তুই খাবার খাবি না? সব তো আমাদের দিয়ে দিচ্ছিস। আঙ্কেল আমার খেতে ইচ্ছা করছে না, তোমরা খাও। নুসরাত এই কথা শুনে আমি আর বসলাম না। কেন মা, কি হয়েছে তোর? কিছু না বাবা, এমনি খেতে ইচ্ছা করছে না। ওহো বাবা তুমি বসো, আমাকে বসতে বললো। আমি একটু পরে খাবো আঙ্কেল। আচ্ছা। তারপর আঙ্কেল খাবার খেয়ে মাছ ধরতে চলে গেল। আমি ইচ্ছা করেই খাবার খেলাম না, কারণ নুসরাত আমার জন্যই খাবার খেলো না। আঙ্কেল চলে যাবার পর আমি আমার রুমে আসলাম। তার একটু পরেই নুসরাত দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিছে। এই কি হলো, তুমি কান্না করছো কেন? ওকে বুক থেকে সরানোর চেষ্টা করলাম, শুধু কান্না করতেছে। কি হয়েছে বলবে তো? কিছু দেখে ভয় পাইছো নাকি? ওকে বুক থেকে সরানোর চেষ্টা করতেছি, কিন্তু ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে আমার বুকের মধ্যে আজ ঢুকেই যাবে। আহা বলবা তো কি হয়েছে? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কান্না করে। ক্ষমা করব মানে? তুমি কি করছো যে ক্ষমা করব? আমি জানি তখন আমি ওই কথা বলছি বলে তুমি আমার উপর রাগ করে আছো, আর তাই আমাকে রেখে চলে যেতে চাচ্ছ। আমাকে মাফ করে দাও প্লিজ। সত্যি আমি তখন মজা করে বলছিলাম, আর কখনো বলবো না। মাফ করে দাও আমাকে। কান্না করে বলল, আরে পাগলি, আমি কিছু মনে করিনি। আর কতদিন তোমাদের জ্বালাবো, তাই চলে যেতে চাচ্ছি। আর তাছাড়া আশেপাশের মানুষ কি বলবে? যা ইচ্ছা বলুক, তোমাকে আমি যেতে দেব না। কেন যেতে দিবে না জানি না, কিন্তু তুমি যাবে না। আমি কি পরিচয় নিয়ে এখানে থাকবো? কোনো পরিচয় লাগবে না। তুমি বুঝছো না আমি কেন এখানে থাকবো? সারা জীবন কি এখানে থাকবো?
থাকবো নাকি? সারা জীবনই থাকবা। আমি বলছি তাই থাকবা। তুমি আমার কে যে? তুমি বললেই থাকতে হবে। আমি তোমার পাগলি। কিভাবে? তুমি আমাকে ভালোই বাসো না। কই বললো বাসি না? তুমি তো তখন বললে তুমি আসলে একটা গাধা। আমাকে আবার গাধা বললে? তুমি শুধু গাধা না, তুমি হনুমান, খরগোশ, বানর, হাতি, বিলাই আর অনেক কিছু। অনেক কিছু? কি কি এখন মনে পড়ছে না, পরে বলবো নি। তাই ভালো, তুমি তো আর আমাকে ভালোবাসো না, তাই কাল এখান থেকে চলে যাব। না, তুমি কোথাও যাবে। তুমি চলে গেলে আমি থাকতে পারবো না। কেন থাকতে পারবে না? কারণ আমি এই গাধাকে ভালোবাসি। কি বললে? ভালোবাসি। কাকে? গাধাকে। কে গাধা? তুমি। জানতাম। কি জানতে? এই যে তুমি আমাকে ভালোবাসো এটাই জানতাম। তাহলে এরকম করলে কেন? তুমি যে আমাকে ভালোবাসো সেই কথা তোমার মুখ থেকে শোনার জন্য। ওরে পাজি, তাহলে আমাকে রেখে চলে যেতে চাও কেন? আরে তোমাকে আপন করে পাওয়ার জন্যই তো বাসায় যাচ্ছি, বাবা মায়ের সাথে কথা বলার জন্য, আমান মায়াবীর সাথে সব সম্পর্ক ছিন্ন করার জন্য। তাই বলো, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? আরে বাবা, বেশি দিন সময় লাগবো না। কয়দিন লাগবে? 5 দিনেই হয়ে যাবে। 5 দিন? এত সময়? আর 5 দিন পর তো সারা জীবনের জন্য আমাকে পাচ্ছ। মন খারাপ করলো। মন খারাপ করো না, চলো খাবার খাবো, খুব ক্ষুধা লাগছে। ওহো, চলো। খাবার খেয়ে দুজনে ঘুমিয়ে পড়লাম। তার পরের দিন সকালে চলে আসলাম। আসার সময় নুসরাতের মুখ দেখে আসতে ইচ্ছা করছিল না। কি করবো আর, পাগলিটা কাঁদো কাঁদো চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি জানি আমি না করার পরেও কান্না করবে। আমাকে যতক্ষণ দেখা গিয়েছে ততক্ষণ এক নজরে তাকিয়েছিল। কিন্তু কি করব, মায়াবীকে উচিত শিক্ষা দিতে আসতেই হলো। ছলনাময়ী বেঈমান মায়াবীকে বোঝানোর জন্য আসতেই হলো। মায়াবীকে বোঝাতে হবে ভালোবাসা নিয়ে, মানুষের মন নিয়ে খেলার ভয়াবহতা কেমন। চলে আসলাম আবার সেই পরিচিত শহরে, অপরিচিত হয়ে চলে আসলাম আবার সেই পরিচিত শহরে। এসে ইয়াসিনকে ফোন দিলাম। হ্যালো ইয়াসিন, আমি। তুই কোথায়? ইয়াসিন বলল, আমি তোর অফিসের সামনে। কি বলিস? চলে আসছিস? ওকে থাক, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। 2 মিনিট পর ইয়াসিন আসলো, এসেই জড়িয়ে ধরলো। তারপর বল, কেমন আছিস তুই? ভালো। তুই? ভালো। বাসায় গেছিলি? না। আগ বল, তুই কি জানতে পেরেছিস? সব বলবো, তবে এখানে না, বাসায় চল। তারপর চল। তারপর ইয়াসিনের বাসায় আসলাম। বল এখন। তাহলে শোন, নাহিদ তোকে মারার পর মায়াবীর কাছে গিয়ে ডার্লিং মেরে দিয়েছি, নাহিদ বলল। কি সত্যি? মায়াবী খুশিতে নাহিদকে এসে জড়িয়ে ধরল। শোনা, আমাদের পথের কাটা শেষ করে দিয়ে আসলাম। মা, আমার যে কি খুশি লাগতেছে। উফ, ঠিক করেছে তুমি। চলো এখন। কোথায় যাব? কোথায় আবার? মজা করতে। কিসের মজা? কিসের মজা? চলো বুঝিয়ে বলতেছি। এই বলে নাহিদ মায়াবীকে কোলে নিল। এই কি করছো? ছাড়ো বলছি। মায়াবী বলল, কেন ছাড়বো? মজা করা বুঝাবো না? যা দুষ্টু, মুখে কিছু আটকায় না। এই বলে মায়াবী লজ্জায় নাহিদের বুকে মাথা লুকালো। ওরে আমার লজ্জাবতী রে, চলো তোমার লজ্জা ভাঙিয়ে দে। না, আগে আমাকে বিয়ে করো, তারপর এগুলো হবে। বিয়ে তো করবোই, আগে তোমার লজ্জা ভাঙিয়ে দে। এই বলে নাহিদ মায়াবীকে রুমে নিয়ে গিয়ে উড়ালীলা খেলায় মেতে উঠল। এভাবে বিয়ে করবে বলে বলে নাহিদ মায়াবীকে নিয়ে 1 মাস ধরে নোংরা খেলায় মেতে থাকে। 1 মাস পর একদিন সকালে যখন নাহিদ সারা রাত নোংরা খেলায় মেতে ক্লান্ত হয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল, তখন নাহিদ, তোমাকে আজ বলতেই হবে আমাকে কবে বিয়ে করবে? মায়াবী নাহিদকে বলল। নাহিদ কিছু বলল না। কি হলো বলো? আমার আজ একটু কাজ আছে, তাড়াতাড়ি বের হতে হবে। না, আজ আমি তোমাকে কোথায় যেতে দেব না। আজ তোমাকে বলতেই হবে আমাকে কবে বিয়ে করবে। মায়াবী এই বলে নাহিদের হাত ধরল। মায়াবী, হাত ছাড়ো, আমাকে যেতে হবে। না, তোমাকে কোথাও যেতে দেব না। আজই আমাকে তুমি বিয়ে করবে। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। এই বলে মায়াবী নাহিদকে জড়িয়ে ধরল। সরো তো, এসব আর ভালো লাগে না। হাত ছাড়ো, আমাকে যেতে হবে। কি বললে? আমাকে আর ভালো লাগে না? তোমাকে আজ বলতেই হবে আমাকে বিয়ে কবে করবে। বিয়ে করে জ্বালা খেলো তো। ওই কিসের বিয়ে? রেগে বলল নাহিদ। কিসের বিয়ে মানে? আমার আর তোমার বিয়ে। আমি করব বিয়ে আর তোমাকে? তুমি এভাবে হাসতেছো কেন? হাসবো না তো কি করব? আমি কি একবারও বলেছি তোমাকে বিয়ে করব? মানে কি বলতে চাও তুমি? মানে খুব সোজা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বলো তুমি? তাহলে আমাদের মাঝে এতদিন যা হলো সেগুলো সব মজা, টাইম পাস। আমিও মজা পাইলাম আর তুমিও মজা পেলে। না, তুমি এমন করতে পারো না। বলো, তুমি মজা করছো? মায়াবী কাঁদো কাঁদো চোখে। যা বলেছি তা সব সত্যি। আর তাছাড়া তোদের মতো মেয়েদের বিয়ে করে মরবো নাকি? মানে তোদের মতো মেয়েদের সাথে শোয়া যায়, সারা জীবন সংসার করা যায় না। তোদেরকে আমি টিস্যু হিসাবে ব্যবহার করি। প্রতারক, বেঈমান, জানোয়ার। আমি তোর মতো কুকুরকে ভালোবেসেছি। কান্না করতে করতে নাহিদকে মারতে লাগলো মায়াবী। ঠাস, এক থাপড় দিয়ে মায়াবীকে বিছানায় ফেলে দিল। তারপর নাহিদ মায়াবীর কাছে গিয়ে মায়াবীর ঠোঁট চেপে
ধরে বলল, শোন, আমি জানোয়ার, প্রতারক, বেঈমান, এগুলো হলে তুইও সেগুলো। কারণ তুইও এমনটা করেছিস তোর স্বামীর সাথে যেমনটা আমি করেছি। তুই তো তোর স্বামীকে মেরে ফেলেছিস, কিন্তু আমি তো তোকে মেরে ফেলছি না। তুই হলো বাজারের মেয়ে, তোকে সবাই টিস্যুর মতো ব্যবহার করবে। ভোগের জন্য তোকে ভালোবাসা যায়। তোকে বিয়ে করে আমি আবার নীলের মতো মরবো নাকি? তুই চিন্তা করিস না, আমার কাছে ভালো পার্টি আছে, তোকে ভালো যত্ন করবে। প্রত্যেকটা রাত হবে তোর জন্য বাসর রাত। যাবি? ঠাস। ছি, তুই এত খারাপ কুকুরের বাচ্চা। খুব জোরে নাহিদকে মায়াবী থাপ্পড় মারল। তোর জন্য আমি স্বামীকে মেরে ফেলেছি, তার বিশ্বাসকে নষ্ট করেছি, আমার সবকিছু তোকে দিয়ে দিয়েছি, আর তুই? আমি কি শালি আমাকে থাপ্পড় মারা? এই বলে নাহিদ মায়াবীকে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর অজ্ঞান মায়াবীকে নাহিদ আবার ছিঁড়ে খেয়ে ফেলে, চলে যায়। যাওয়ার আগে একটি চিরকুট রেখে যায়। তারপর যখন মায়াবীর অজ্ঞান ফেরে তখন ও দেখে ও বিছানায় পড়ে আছে। তারপর ও বুঝতে পারে ও কত বড় ভুল করেছে, ও কত বড় পাপ করেছে আমার সাথে। তারই ফল পাচ্ছে ও এখন। কোনো মতো বিছানা থেকে উঠে মায়াবী একটি চিরকুট দেখতে পায়। তারপর পড়তে থাকে, শোন, তোর মতো মেয়েদের আমি ব্যবহার করি, তোরা হলো ভোগের বস্তু। তোদের মতো মেয়েদের আমি এভাবেই ভোগ করে থাকি। তোকে নিয়ে অনেকদিন মজা করেছি, তাই তোর জন্য একটু মায়া হলো। যদি পতিতালয় যেতে চাইলে বলিস, সাহায্য করব। বাই ডার্লিং। মায়াবী তখন হাও মাও করে কাঁদতে থাকে। এখন আর কেঁদে কি হবে? যা শেষ করার সব তো শেষ হয়ে গেছে। ওর পাপের ফল ও পাচ্ছে। এখন মায়াবী তার স্বামী অর্থাৎ নীলের কথা ভাবে। ওর ভাবে কিভাবে ও নীলের ভালোবাসা নিয়ে খেলা করেছে। নীল তো আমার কোনো কিছুর অভাব দিছিল না, তারপরও কেন আমি এমন করলাম নীলের সাথে? আমি কত বড় অন্যায় করে ফেলছি, এগুলো ভাবে আর চিৎকার করে কাঁদতে থাকে। মায়াবী ওর পাপের ভুল পাচ্ছে বন্ধু ইয়াসিন। নাহিদ কোথায় এখন? আমি। মায়াবীর এই অবস্থার কথা শুনে আমার একটুও খারাপ লাগছে না। নাহিদের সব খবর আমি নিয়েছি। ও রাত্রে ড্রিঙ্ক পড়তে যায়। তাহলে আজই হবে ওর শেষ রাত। বন্ধু, কাহিনী আরো বাকি আছে, কি বলিস? কি কাহিনী? বন্ধু, মায়াবীকে নাহিদ ছেড়ে যাওয়ার 1 মাস পর মায়াবী তোদের বাসায় যায়। মানে? ও তোর বাবা মাকে ভুল বুঝিয়ে তোর বউ সেজে সেখানে থাকতেছে। কি বুঝিও আমার বাবা মাকে? আমি যেটুকু শুনলাম, ও তোর বাবা মাকে বলেছে তুই মনে ওকে ঠকিয়ে একটি মেয়েকে নিয়ে পালিয়েছিস। কি বলিস? সত্যি বলছি। তোকে তোর বাবা মার কাছে খারাপ বানিয়ে ও ভালো হয়ে আছে। ছি, এত খারাপ মায়াবী। এই কারণে তোর বাবা তোর কোনো খোঁজ খবর নেয়নি। এখন তুই কি করবি বন্ধু? তুই বাসায় গেলে তোর বাবা মা অনেক কিছু বলবে, তোকে ভুল বুঝবে, অনেক কিছু করব। কি করবি তুই? নাহিদ থেকে শুরু করব, আর নষ্টামে মায়াবীকে আছে সেটা দ্বারা শেষ করব। বন্ধু, নাহিদ এখন নেশা করতে ক্লাবে আসে। চল আমরাও যাই। আমি আর ইয়াসিন ক্লাবের সামনে গিয়ে আড়ালে বসে থাকলাম। রাত্রে যখন 8টা বাজে তখন দেখি নাহিদ আসতেছে। ওকে দেখা মাত্রই আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। গেল। মন চাইছিল এখনই দৌড়ে গিয়ে ওকে মেরে ফেলি, কিন্তু এখনো সময় হয়নি। নেশা করে একে একে বেশিরভাগ মানুষ ক্লাব থেকে বের হয়ে যায়। রাত যখন 12টার কাছাকাছি বাজে তখন দেখি নাহিদ ক্লাব থেকে বের হচ্ছে। বন্ধু, নাহিদ বের হচ্ছে। ইয়াসিন, আসতে দে। আমি প্রত্যেক দিন নাহিদের সাথে সাথে কেউ না কেউ থাকে, কিন্তু আজ ও একা কেন? ওর মরার সময় আইসে বলে। নাহিদ আমাদের সামনে আসতেই আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কে রে তুই? মাতাল বলে আমাকে চিনছে না, আবার অন্ধকার বলে আমার মুখ দেখতে পারছে না। ওকে এই মাতাল অবস্থায় মারলে মন শান্তি পাবে না, তাই ওকে তুলে নিয়ে আসার কথা ভাবলাম। ও কথার কথা বলিস না কেন রে পচ্ছার? বাসায় আমার নতুন রূপসী অপেক্ষা করছে রে। নাহিদ কুত্তাটার কথা শুনে রাগ কন্ট্রোল করতে না পেরে ওর মাথায় হকি দিয়ে একবারই দিয়ে অজ্ঞান করে ফেললাম। তারপর ওকে ধরে একটি বন্ধ কারখানায় নিয়ে আসলাম আর কুত্তাটার জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকলাম। ভোরের দিকে মানে সকাল 6:23 এর জ্ঞান ফেরে। ও চোখ খুলতেই, আমি কোথায়? আমি এখানে কিভাবে? আমাকে এখানে কে নিয়ে আসলো? আমাকে ভাবকে বেঁধে রাখছে? কেউ আছে এখানে? নাহিদ, কেন রে? ভয় করছে
খুব। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। নীল, তুমি? ও মনে জীবনেও একসেপ্ট করেনি ও আবার আমাকে দেখবে, তাও আবার জীবন্ত। আমি এখনো মরি নাই, কিন্তু কিভাবে? আমাকে মারার ক্ষমতা তোর নেই। আমাকে আবার তোদের কাছে আল্লাহ পাঠিয়েছে তোর পাপের অন্তিম করতে। আমাকে মেরো না, আমি আর কখনো খারাপ কাজ করব না। সেটা কি করে হয় বল? তোকে আমি ধীরে ধীরে কষ্ট দিয়ে মারবো। তোকে না মারলে মায়াবীর মতো আর হাজারো মেয়েকে তুই নষ্ট করবি, হাজারো সুখের পরিবার তুই ভেঙে দিবি। তোকে তো মরতেই হবে, যাকে বলে কুত্তার মৃত্যু। জীবনে আর কখনো এমন করব না, আমাকে ছেড়ে দাও। কান্তি শুরু করে দিল। কিবে, তোকে তো এখনো ধরলামই না, কান্না শুরু করে দিছিস? ওই ইয়াসিন, আমার বক্সটা নিয়ে আয়, ওর খুব কাঁদার ইচ্ছা, একটু কাঁদিয়ে নেই। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। এইগুলো বলতে বলতে ও কাঁদতে থাকলো। ইয়াসিন বক্স আনের পর বক্স থেকে আমি ভিন্ন জিনিস বের করতে থাকলাম। ওইগুলাও বের করা দেখেই চিৎকার শুরু করে দিছে, হেল্প হেল্প, আমাকে কেউ বাঁচাও প্লিজ। ও চুপ, আর একটু শব্দ করলেই এখনই শেষ করে দিব। ওর মুখের মধ্যে পিস্তল ধরে কি দিয়ে শুরু করব বল? আচ্ছা ইয়াসিন, মরিচ বাটা কোথায়? আমি ইয়াসিনকে বললাম, এই যে একদম কাঁচা মরিচ বেটে আনছি। ইয়াসিন। নাহিদ কাঁচা মরিচ দেখেই আবার শুরু করে দিছে চিৎকার, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও প্লিজ। কুত্তার বাচ্চা, আবার চিল্লাস কেন? এই বলে ছুরি দিয়ে ওর মুখে একটা পোজ দিলাম। উরে বারে, আমাকে মেরে ফেললো, দোয়া করে আমাকে মেরো না। উফ, চিৎকার শুরু করে দিছে, কিন্তু এটা যন্ত্রণার চিৎকার। আমি এক মুঠো কাঁচামরিচ বাটা নিয়ে যেখানে কাটছি সেখানে লাগিয়ে দিলাম। আল্লাহ গো গো গো, উরে রে মামা, মরে রে গেলাম। পানি থেকে মাছ উঠে ডাঙায় লাফায়, ঠিক সেরকম লাফাচ্ছে যন্ত্রণায়। কুত্তার শরীরে রক্ত আছে বলতে হয়, একটু কাটছি তাতেই কত রক্ত। চিল্লা, আরো চিল্লা, কেউ আসবে না, কেবল শুরু আমি। আমার খুব ভাল লাগছে ওর চিৎকার শুনে। আমি আর ওর মুখে পিন দিয়ে আবল তাবল মারতে থাকলাম, আর ও গোলাকাতা গরুর মতো গোগড়াতে থাকলো। একটা সময় ওর মুখে রক্ত ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তখন আমি আবার এক মুঠো মরিচের গুঁড়ো নিয়ে ওর সমস্ত মুখে লাগিয়ে দিলাম। এখন ও আরো বেশি চিৎকার করতে থাকলো। আমি আর ইয়াসিন হাসতে লাগলাম। নাহিদ চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেল, তাই ওরকে না জাগিয়ে 1 ঘন্টা পর আবার পানি মেরে ওর জ্ঞান ফেরালাম। কিরে, এখন কেমন লাগছে? আমাকে ছেড়ে দাও, খুব কষ্ট হচ্ছে। খুব আস্তে আস্তে বলল, কথা বলার শক্তি নাই মনে হচ্ছে। কষ্ট তো সেদিন আমারও হয়েছিল, তোরা ছেড়ে দিছিলি আমাকে, ভুল হয়ে গেছে, আর মেরো না আমাকে। ইয়াসিন, ফোনটা নিয়ে আয়। আমি ইয়াসিনকে বললাম, বল কি করব? ইয়াসিন, ভিডিও করে এগুলা, কি বলিস? আমি যা বলছি তাই কর। আচ্ছা। ইয়াসিন ভিডিও করতেছে আর আমি কাজ শুরু করলাম। এখন বল, আমাকে মেরে ফেলতে চেয়েছিলি কার কথায়? আপনার বউ মায়াবীর কথায়। বিশ্বাস করুন, আপনাকে মারার আমার কোনো ইচ্ছাই ছিল না। আমি শুধু মায়াবীকে ভোগ করতে চেয়েছিলাম, কিন্তু মায়াবী বলল আপনাকে মেরে ফেলতে, তাই আপনাকে মেরে নদীতে ফেলে দিছিলাম। তারপর কি করেছিস? তারপর মায়াবীকে নিয়ে আমার উদ্দেশ্য হাসিল করে মায়াবীকে ছেড়ে দিয়েছি, আর এখন মায়াবী কোনো উপায় না পেয়ে আপনার নামে মিথ্যা কথা বলে সেখানে আরামে থাকতেছে। কান্না করতে করতে নাহিদ বলল, ইয়াসিন, সব রেকর্ড করেছিস? আমি ইয়াসিনকে বললাম, করেছি। এখন এই কুত্তাটাকে মেরে ফেলি, তারপর মায়াবীকে না হয় মারবো। আমাকে মারবেন না, দোয়া করুন প্লিজ। মাফ করে দিস, আমি জানি মানুষ হত্যা পাপ, তারপরও আমাকে পাপ করতেই হবে। এই বলে আমি ওর হাত ধরে ছুরি দিয়ে ওর তবজির রক কেটে দিলাম, যাতে ধীরে ধীরে মরে যায়। আমাকে বাঁচাও প্লিজ। ইয়াসিন, চলো এখন মায়াবীর কাছে যাই। তারপর আমি আর ইয়াসিন নাহিদকে রেখে আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপার কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল, আর আমাকে বাড়িতে আসতে দেখে আশেপাশের সব প্রতিবেশী আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে, আর তারা নানান কথা বলতেছে। কি বলতেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তুই এখানে কেন এসেছিস? মা, কেন এসেছি একটু পরেই বুঝতে পারবে। ভেতরে চলো, আপনারাও আসেন। প্রতিবেশী সবাইকে ভিতরে আসতে বললাম, সকলে ভিতরে আসলো। কে আসছে গো? উপর থেকে বাবা বলল, নিচে এসে দেখে যাও। মা, বাবা নিচে আসার পর, তুই এখানে কেন এসেছিস? তোর মতো সন্তানের এখানে কোনো জায়গা নেই, বের হয় আমার বাড়ি থেকে। বাবা, কেন এসেছি জানতে চাও? তার আগে তোমাদের লক্ষ্মী বউকে পাঠাও, যার কথায় খুঁজার চেষ্টা করনি, একবারও জানতেও চাওনি আসলেই কি আমাদের ছেলে এত খারাপ। আমি কি বলতে চাস তুই? বাবা, সব বলবো, তার আগে তোমার বৌমাকে ডাকো। আমি, মায়াবী মা, তুমি কোথায়? মা মায়াবীকে ডাকলো। মা, আমি ঘরে। ওপর থেকে মায়াবী বলল, একটু নিচে আয় তো মা। মা, আসতেছি। মায়াবী ওপর থেকে নামার সময় আমাকে দেখি ধীরে ধীরে এক নজরে আমার দিকে তাকিয়ে নামলো। মনে হচ্ছে ভূত দেখেছে ও। ভূত না, আমি জীবন্ত। আমি মায়াবীকে বললাম, তুমি? মায়াবী, আমি। কেন নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না? আমি, মা, বাবা ও এখান কেন এসেছে? ওকে এখান থেকে তাড়িয়ে দিন। মায়াবী, আমি চলেই যাব, তার আগে তোকে একবার দেখতে আসলাম, খুব মিস করতেছিলাম তো তাই। আমি এই বলে
আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তোর মতো খারাপ কিছু বলতে দিলাম না, তার আগেই আমার সমস্ত শক্তি দিয়ে ওকে থাপ্পড় মারলাম। ঠাস! থাপ্পড় খেয়ে ওর পড়ে গেল। তুই হলো নষ্টা মেয়ে, বাজারের মেয়ে, তোকে নাহিদ ছিঁড়ে খেয়েছে, তুই কি না আমাকে খারাপ বলিস? শালা নষ্টা মেয়ে, উঠ বলছি। এই বলে ওর চুলের মুঠি ধরে উঠিয়ে থাপড়াতে লাগলাম। ঠাস 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 ঠাস! বাবা আমাকে একটা মারলো। তোর সাহস হলো কি করে ওকে মারার আর এত বাজে বাজে কথা বলার? বাবা সাহস সাহস! ইয়াসিন ভিডিও দেখা সবাইকে। আমি ইয়াসিন তখন নাহিদদের বলা কথাগুলো সবাইকে দেখাতে থাকে। এগুলো সব মিথ্যে। মিথ্যে এগুলো? মিথ্যে এগুলো। কাকে না কাকে ধরে রেকর্ড করে নিয়ে আসছে বাবা। বিশ্বাস করুন এগুলো সব মিথ্যে। মায়াবী তো ঠিকই বলেছে। এই ভিডিওটি যে সত্য তার প্রমাণ কি বাবা? বাবা, যখন মায়াবী এসে আমার নামে বাজে কথা বলেছিল সেই কথাগুলোর প্রমাণ দেখেছিলে না? দেখতে চাওনি না? মানে থাক, মানে করতে হবে না। আমি জানতাম এরকম কিছু হবে, তাই প্রমাণ নিয়েই আসছি। ইয়াসিন, মায়াবী আর নাহিদ যে অশ্লীল ছবি তুলছিল সেগুলো দেখা সবাইকে। আমি নাহিদের ফোনে নাহিদ আর মায়াবীর একটি অশ্লীল ভিডিও সহ কিছু ছবি পাইছি। কি আমার বাবা মা? তোমাদের লক্ষ্মী বইয়ের ছবি দেখা হয়েছে নাকি? ছবি দেখেও বিশ্বাস হচ্ছে না? অশ্লীল একটি ভিডিও আছে তোমাদের লক্ষ্মী বইয়ের, দেখাবো তোমাদের। আমি, বাবা মা, প্রতিবেশী, মায়াবী, কারো মুখে কথা নাই। কি হলো, সকলের কথা বলছো না যে? আচ্ছা আমি বলি, তোমাদের এই লক্ষ্মী বৌমা লক্ষ্মীর কিছের নষ্টা বৌমা পরকীয়ায় জড়িয়ে আমাকে মেরে নদীতে ফেলে দেয়, কিন্তু আল্লাহর কৃপার এক জেলে আমাকে বাঁচিয়ে তোলে। আর এই নষ্টা মেয়েকে নাহিদ যখন ভোগ করে ছেড়ে দেয় তখন এই নষ্টা কোনো উপায় না পেয়ে তোমাদের কাছে এসে মিথ্যা কাহিনী বলে আমাকে খারাপ বানিয়ে ও ভালো হয়ে এখানে আরামসে থাকতেছে। আচ্ছা বাবা, আমি কি খুব খারাপ ছিলাম যে কারণে আমার নামে খারাপ কথা শুনে বিশ্বাস করে ফেললে? একবারও খোঁজ নিলে না আসলেই কি মায়াবী সত্যি কথা বলতেছে নাকি? কই সেদিন তো আজকের মতো প্রমাণ চাইছিলে না। এই তোমাদের বিশ্বাস নিজের ছেলের ওপর। বাবা তুই আমাদের ভুল বুঝিস না। মা, না মা, আমি ভুল বুঝিনি, তোমরা ভুল বুঝেছ। এই নষ্টা মেয়ের জন্য মায়াবীর দিকে তাকাতে আমার মাথায় রক্ত উঠে গেল। এই ডাস্টবিনের নোংরা এভাবে আমার দিকে তাকিয়ে থাকিস কেন? ঠাস! পরকীয়া বলবি না? তোদের মতো মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোদের মতো মেয়েদের জন্য অনেক ভালো মেয়ে উৎসাহিত হয়ে খারাপ হয়ে যাচ্ছে। হাজারো বাবা মা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে আমি ওর গলা চেপে ধরলাম। নীল, ছাড় ওকে। ওকে মেরে নিজের হাত নষ্ট করিস না। ওকে পুলিশের হাতে তুলে দে। ওর বাকি জীবন অন্ধকার কারাগারে কাটাবে। ইয়াসিন, আমাকে ছাড়। ওর জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি ওকে মেরেই ফেলবো। আমি, না বন্ধু, আমি পুলিশের খবর দিয়েছি, ওরা এসে ওকে নিয়ে যাবে। আর তাছাড়া ও তো মরেই গেছে। সমাজেও এখন ঘৃণিত। ওকে সকলের নষ্টামে হিসেবে জানে, রাস্তার কুকুরের মতো এখন জায়গায় ঘুরে বেড়াবে, সকলে লাঠি গোতা খাবে, ও জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। ইয়াসিন, ঠিক বলেছিস। যা, তোকে মারবো না, তোকে ছেড়ে দিলাম। আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না। আমাকে আরেকবার গ্রহণ করো। আমার পা জড়িয়ে ধরলো। আমার পা ধরতেই এক লাথি দিয়ে সরিয়ে দিলাম। তোকে তো এখন বাজারের দালালরাও গ্রহণ করবে না। তোকে আমি খুব ভালোবাসতাম রে, তার পরিণামে তুই কি দিছিস বল? তোকে আমি ঘৃণা করি। নষ্টা মেয়ে আমি। হয়তো পুলিশ আসছে। ইয়াসিন, এসপি সাহেব, এই নষ্টা মেয়েকে নিয়ে যান, যে কিনা পরকীয়ায় পরে নিজের স্বামীকে মেরে ফেলতে চেয়েছিল। আমাকে মাফ করে দাও, আর কখনো এমন করব না। পুলিশ মায়াবীকে নিয়ে গেল। ইয়াসিন, চলো। কোথায় যাবি? ইয়াসিন, কোথায় আর? তোর বাসায়। কেন এখানে থাকবি না? এখানে তার কাছে থাকবো? এটা তো আমাকে বিশ্বাসই করে না। খুব কষ্ট হচ্ছে। নিজের বাবা মা কোনো কিছু বিচার না করে, না ভেবে নিজের ছেলেকে ভুল বুঝলো। চল তুই। বাবা যাস না। মা, নীলদারা যাস না। বাবা, কারো কথা না শুনে চলে আসলাম। জানেন, মায়াবীর থেকে বাবা মা আমাকে বেশি কষ্ট দিল। কোনোদিন তাদের কথার অবাধ্য হয়নি, আর তারাই আমাকে অবিশ্বাস করলো। এর মাঝে অনেকবার বাবা মা আমাকে নিতে আসছে, কিন্তু আমি যাইনি। খুব অভিমান হচ্ছে বাবা মার উপর। এর মাঝে জেলখানায় গিয়েছিলাম মায়াবীর কাছে, আর ভাই ওকে দেখার জন্য না, ডিভোর্স পেপারে সাইন করাতে। মায়াবী দেখি একদম শুকিয়ে গেছে এই কয়দিনে। অনেক কষ্ট ওকে দিয়ে সাইন করিয়ে মুক্ত হয়ে আসলাম। এখন সে সারা জীবন ওর পাপের ফল পাবে। সব ঝামেলা শেষ হতে 7 দিন সময় লাগলো। একদিন রাত্রে একটি খারাপ স্বপ্ন দেখলাম নুসরাতকে নিয়ে। সত্যি তো, এই 7 দিন একবারও আমি নুসরাতের কথা মনে পড়লো না। ছি, আমি কিভাবে থাকলাম ওকে ভুলে। আর তাছাড়া ওকে আমি 5 দিনের কথা বলছিলাম, সেখানে দিন হয়ে গেছে। না, পাগলিটা অনেক কষ্ট পেয়েছে, না জানি কতটা কেঁদেছে। আমি নুসরাতকে কাঁদালাম, খুব খারাপ লাগতেছে। পাগলিটা কি করছে আল্লাহ ভালো জানে। আর দেরি না করে সেই রাত্রে নুসরাতের কাছে যেতে লাগলাম। আমি আসছি নুসরাত, তোমাকে আপন করে নিতে। নুসরাতের বাসার কাছে যেতে ঘরের ভিতর থেকে কান্নার শব্দ পেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। যা ভাবছিলাম তাই হলো। জানলা দিয়ে তাকিয়ে দেখি পাগলিটা নামাজে বসে আল্লাহর কাছে হাত তুলে কান্না করতেছে, আর বলতেছে আমি যেন ওর কাছে ফিরে আসি। পাগলিটা নামাজে বসে আল্লাহর কাছে হাত তুলে কান্না করতেছে, আর বলতেছে আমি যেন ওর কাছে ফিরে আসি। আমি জানলার পাশে দাঁড়িয়ে দেখতেছি, হে প্রভু, আমি আর পারছি না। কেন তুমি এত মায়ায় জড়িয়ে দিলে পাগলটার সাথে? ওকে না দেখে যে আমি এক মুহূর্ত থাকতে পারছি না। ওকে ফিরিয়ে দাও আমার কাছে। কান্না করে আল্লাহর কাছে বলতেছে পাগলিটা।
পাগলিটা। না, অনেক কাঁদিয়ে ফেলেছি পাগলিটাকে, খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, তুমি আমার নীলকে আমার কাছে ফিরিয়ে দাও। পাগলিটা মনে হয় এই কয়দিন রাত্রে ঘুমায়নি, রাত বাজে 2টা প্রায়, আর পাগলিটা মুনাজাত ধরে কান্না করতেছে। কিভাবে আমি ওর কথা ভুলে গেলাম, যে আমাকে এত ভালোবাসে তার কথা আমার মনে পড়লো না। হে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দিও, তোমার নিক্কার বান্দা আমার জন্য কান্না করেছে। তাছাড়া আমার তো কোনো যোগ্যতা নেই ওর ভালোবাসা পাওয়ার, তারপরও কেন ও যে আমাকে এত ভালোবাসে বুঝি না। ওর মোনাজাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম, কিন্তু পাগলিটা শেষ করতেই চাচ্ছে না, বলেই যাচ্ছে। অনেকক্ষণ পর পাগলিটা শেষ করলো। আর দেরি করা যাবে না, অনেক কষ্ট দিয়েছি পাগলিটাকে, এখন শুধু ভালোবাসা দেব। ভাবছিলাম মোনাজাত শেষ করে ঘুমাতে যাবে, কিন্তু না ঘুমিয়ে পিছনের দরজা খুলে আকাশের দিকে তাকিয়ে আছে অনমনে। তাই আমিও দেরি না করে বাড়ির পিছনের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু পাগলিটা কিছুই খেয়াল করলো না, ধ্যানে পড়েছে। তাই আমিও কিছু না বলে ওর পাশে গিয়ে বসলাম। কি আকাশের তারা গুনতেছো? আমি নুসরাতের দিকে তাকিয়ে। কে? ভয় পাইছে? কেন চিনতে পারছো না? কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না বলে ভেঙচি কেটে অন্যদিকে মানে আকাশের দিকে তাকালো। এটা কি হলো, ভেঙচি কাটলে কেন? কিছু বলছো না কেন? এখনো চুপ। বড্ড অভিমান করেছে। অভিমান ভাঙানোর জন্য পাগলিটার আরো কাছে গিয়ে ওর গা ঘেঁষে বসলাম। 1 2 3 4 তারা গুনতে লাগলাম আকাশের দিকে তাকিয়ে। কিছু বলছে না দেখে আর চোখে তাকিয়ে দেখি আমার মুখের দিকে এক নজরে তাকিয়ে আছে। 5 9 7 8 যা গুলিয়ে ফেললাম। এই যে শুনেন, এটি কি হচ্ছে শুনি? কি হবে? তারা গুনছি, শুনতে পাচ্ছ না? জি না, আমি তারা গুনার কথা বলিনি। তাহলে আমার শরীরের সাথে গা লাগিয়ে বসে আছেন কেন? আসলে জায়গা কম তো। জায়গা কম না, সরে বসেন বলছি। সরতে পারছি না, এখানে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, না সরলেন, থাকেন বসে। রাগ করে উঠে রুমে চলে গেল। আমিও পিছু গেলাম। এই পাগলি, রাগ করছো কেন? আমি সরি। কে পাগলি? নুসরত। কে আবার? তুমি? আপনার ভুল হচ্ছে, আমি কোনো পাগলি না, আমার নাম জান্নাতুল নুসরাত। তা যাই হোক, কিন্তু তুমি তো আমার পাগলি। এই দেখেন, দেখতেছি তো অনেক শুকিয়ে গেছো। উফ, এখানে কেন এসেছেন? তোমার কাছে এসেছি। কেন? আমি আপনার কে যে আমার কাছে এসেছেন? মন খারাপ করে বলল, তুমি আমার সবকিছু। আমার পটল, বেগুন, মরিচ, গোলমরিচ, পেঁপে, আপেল, ঝিঙ্গা, আরো অনেক কিছু। কি বললে? আমি এগুলোর মতো দেখতে? ভালোই লেগেছে। কেন, এগুলো পছন্দ হয়নি? আরো আছে তো। তুমি আমার আলু, ঢেঁড়স, পটল, কুমড়া, পেঁয়াজ। গলা টিপে ধরছে। আমি আলু, পটল, কুমড়া না, তোমাকে আমি আজ মেরেই ফেলবো। গলা ধরে ঝাঁকাতে লাগলো। তোমার হাতেই তো মরতে এসেছি। তোমার হাত কি কমল আর নরম? তুমি একটা পাজি শয়তান, বদের হাড্ডি, তোমার সাথে কোনো কথা নেই। এই বলে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। আমিও সামনে গিয়ে কান ধরে দাঁড়ালাম। এই যে দেখো, কান ধরছি, আর এমন ভুল হবে না। আমার জন্য কারো কান ধরতে হবে না। অভিমানী গলায় বললাম, তো ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করো। খুব ভালোবাসি তো, আমাকে কারো ভালোবাসতে হবে না। এই বলে আবার ঘুরে দাঁড়ালো। এখন আর সামনে না গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার সোনা, বুঝি আমার উপর অনেক রাগ করেছো। আমাকে ছাড়ো। ছাড়তে বলছে কিন্তু জোর করছে না, তাই আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তাহলে বুঝি অভিমান করছে? এই বলে ওকে ঘুরিয়ে আমার দিকে মুখোমুখি করলাম আর আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলাম। লাগছে তো? তাহলে বলো, ছেড়ে দেই। আমাকে জড়িয়ে ধরছো কেন? বারে, তোমাকে ধরবো না তো কাকে ধরবো? জানি না, কিন্তু আমাকে ধরবে কেন? ভালোবাসি বলে। ভালোবাসলে ঠিকই খবর নিতে। আমাকে ভুলে থাকতে পারতে না? আমার চোখে চোখ রেখে বলল, আমার ভুল হয়ে গেছে সোনা। আর তাছাড়া তোমার কাছে সারা জীবনের জন্য আসার জন্যই তো এত কিছু করলাম। ভালোই হয়েছে, অভিমান ভাঙছি না। আরে শুনবে তো কি করেছি? চুপ করে আছে। আরে বাবা, মায়াবীকে ডিভোর্স দিতে গিয়েই তো দেরি হলো। ওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসলাম। তাই বলে এতদিন আরো অনেক কিছু করেছি তো। কি করেছো শুনি? নুসরতকে সবকিছু খুলে বললাম। কি? তুমি মানুষ হত্যা করেছো? ওর পাপের শাস্তি দিয়েছি। এই শাস্তি দেবার তুমি কে? পাপীদের শাস্তি দেবার জন্য উপরে একজন আছে। কি আর বলবো, হাদিসে ওর সাথে পারবো না বলে চুপ করে থাকলাম। আর তুমি বাবা মাকে রেখে চলে আসছো, তাদের সাথে কথা বলনি কেন? ঠিক করেছি, নিজের ছেলেকে অবিশ্বাস করে, তাও আবার কোনো প্রমাণ ছাড়া, বিচার বিবেচনা না করে, তোমাকে তারা খুব ভালোবাসে বলি এই রকম করেছে। মানে দেখো, তুমি আমাকে যতটা ভালোবাসো, যদি কখনো আমার নামে খারাপ কথা শুনো, তাহলে তুমি অভিমান করে আমার মুখও দেখতে চাইবা না। আসলে মানুষ যাকে বেশি ভালোবাসে, তার নামে খারাপ কথা শুনলে তাকে আর দেখতে চাই না, অতিরিক্ত ভালোবাসার কারণে। তুমি ঠিকই বলেছ। ঠিক যেরকম আমি মায়াবীকে বাসতাম আর এখন ঘৃণা করি। বুঝছো তাহলে? বুঝেছি। তাহলে কালকেই বাবা মার কাছে যাবে। আচ্ছা, আর তুমি রাত্রে ঘুমাও না কেন? তুমি ছাড়া ঘুম আসে না, তাই আসো, আজ থেকে সারা জীবন তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাবে। সত্যি? সত্যি। চলো ঘুমাই। তারপর পাগলিটা আমার বুকে মাথা রেখে ঘুমালো আর আমি ওর মাথা বিলি কাটতে লাগলাম। ভোরের বেলা, এই যে শোনেন, ওঠেন। ঘুমের ঘোরে? না, আজান দিছে, নামাজ পড়তে হবে, ওঠো। আমার বুকের উপর মাথা রেখে আমার মুখের দিকে তাকিয়ে ডাকতেছে, আরো একটু ঘুমাই প্লিজ। আমি, না, সময় নেই, ওঠো বলছি। শোনা, কাল থেকে পড়লে হয় না? কি
বললে? তুমি উঠবা না আমি পানি ঢালবো? এই না 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 না, এক লাফে খাটের উপর উঠে দেখো। এখন যাও, অজু করে আসো, তারপর দুজনে একসাথে নামাজ পড়বো। আচ্ছা। তারপর দুজনে একসাথে নামাজ পড়ে আমি শুয়ে পড়লাম। একটু পর কোরআন পড়ার শব্দ পেলাম। কি আবার? নুসরাত কি সুন্দর তেলাওয়াত করে। থাকতে না পেরে নিচে গিয়ে ওর কোলে মাথা রাখলাম আর ও কোরআন তেলাওয়াত করতে লাগলো। ভোরের আলো ফুটার পর রুমের বাইরে থেকে কারো কথা বলার শব্দ পেলাম। রুম থেকে আমি আর নুসরত বের হয়ে দেখি বাবা, মা, ইয়াসিন, নুসরতের বাবা সকলে একসাথে বসে কথা বলতেছে। কিছু বুঝতে পারছি না। নুসরতের কথা মতো বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে গেলাম। বাবা, মা, আমাকে ক্ষমা করে দিও। আমি। আরে পাগল ছেলে, ক্ষমা চাচ্ছিস কেন? বাবা মায়ের কাছে ছেলের ক্ষমা চাওয়ার কি আছে? বাবা, দেখি মা, এদিকে আসো। মা নুসরাতকে ডাকলো। নুসরাত এসেই বাবা মাকে সালাম করলো। আরে আরে কি করছো? মা নুসরাতকে উঠালো। বাহ, খুব মিষ্টি মেয়ে। তুমি যে কেন এই বাদরটাকে ভালোবাসলে বুঝি না। হ্যাঁ মা। নুসরাত মিট মিট করে হাসতেছে। ইয়াসিন, ওকে নিয়ে মার্কেটে যা। বাবা ইয়াসিনকে বলল। মার্কেটে কেন? আমি তোদের আজই বিয়ে দেব। বাবা, কি সত্যি? নুসরাত লজ্জায় দৌড়ে রুমে চলে গেল। ছেলের আমার তর্স হয়েছে না, যা মার্কেটে যা। তারপরে আমি আর ইয়াসিন মার্কেটে গেলাম এবং সকল নিয়ম অনুযায়ী নুসরাতের সাথে আমার বিবাহ হয়ে গেল। রাত 10টার দিকে ইয়াসিন আমাকে বাসর ঘরে দিয়ে গেল। আমি রুমে ঢুকে দরজা ভিতর থেকে আটকে দিলাম। নুসরাত খাট থেকে নেমে আমাকে সালাম করতে আসলো। তোমার জায়গা ওখানে না, এই বুকে। এই বলে আমার বুকে জড়িয়ে নিলাম। আমি কি এখন এই মহারানীকে দেখতে পারি? আমি। পারো নুসরত। আমি ওর ঘুমটা সরাতেই আমি ওর দিকে তাকিয়ে থাকতে পারলাম না। ওর মুখের আলোর জন্য রাত্রে চাঁদের মতো উজ্জ্বল করছে নুসরাতের মুখখানা। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ওর দিকে। এত সুন্দর মানুষ থাকতে পারে আমি ভাবতে পারছি না। এই এভাবে কি দেখছো? লজ্জা পাইছে তোমাকে দেখি? এত সুন্দর কেন তুমি? যা পা দি। লজ্জা করছে কিন্তু। তাই এভাবে সারা জীবন ভালোবাসবে তো নুসরত? ভাসবো, কিন্তু আমার 3টি শর্ত আছে। কি শর্ত? আগে বলো। রাখবে? আচ্ছা রাখবো। বলো। 1, বাবা মা যতদিন বেঁচে থাকবে তুমি মাস শেষে টাকা পেলে আমার কাছে এসে না দিয়ে মার কাছে দিবা। আচ্ছা তাই হবে। আর যে কথা আমি বলবো সেই কথা ও বলতেছে। কত ভালো একটি মেয়ে। প্রত্যেক ঘরে ঘরে যদি এরকম বউ থাকতো তাহলে কত ভালো হতো। 2, বাবা মার সাথে নিচু গলায় কথা বলতে হবে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আচ্ছা। আর 3 নাম্বার হলো আমাকে খুব ভালোবাসতে হবে। আমি ভুল করলে আমাকে বকতে হবে। আচ্ছা তাই হবে। চলো তাহলে 3 নাম্বার শর্ত দিয়েই শুরু করি। এই আগেই না, আগে 2 রাকাত নামাজ পড়বো। যাও অজু করে আসো। আচ্ছা যথা আজ্ঞা মহারানী। তারপর নামাজ পড়া শেষ করতে পাগলিটাকে কোলে তুললাম। এই কি করছো? পড়ে যাবো তো। নুসরত, পড়বে না, বিছানায় নিয়ে আসলাম। এখন তাহলে 3 নম্বর শর্ত পূরণের কাজ শুরু। কথা যায়? কিন্তু 3 নম্বর শর্ত কি ছিল আমার মনে নেই। আমার ভালো মতো মনে আছে তো, সমস্যা নেই। ওর একদম কাছে গিয়ে, যা দুষ্ট। আমি তো দুষ্টুই, দেখো না। আরে তাই বলে এত দুষ্ট? লজ্জা নেই? পাঠকরা দেখছে তো। আরে দেখুক, পাঠকরা অনেক কষ্ট পাইছে গল্পটি পড়ে। এখন একটু দেখে আনন্দ পাক। যা তুমিও